हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक उइथ मी। तो फ्रेंड्स, একটা দীর্ঘ জার্নি আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম এসএলএসটি 2025-এর, সেটা ছিল 12ই এপ্রিল। তো আজ আমরা আগস্টের একদম শেষে পৌঁছে গেছি, মানে প্রায় ধরো 4.5 মাসের একটা জার্নি, সেটা আমরা শেষ করতে চলেছি। তো ফ্রেন্ডস, আজ আমাদের লাস্ট ভিডিও হতে চলেছে এটা। হাতে আর সময় আমাদের খুব কম, যে আমাদের আর 8-9 দিন সময় রয়েছে। এই টাইমটা এবার আমি নিজে একটু পড়ি, আর আমি ভিডিও আনতে পারবো না তোমাদের জন্য। তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি, আমি দিয়েছি। একটা ড্রামা কমপ্লিট করব আমি বলেছিলাম তোমাদের, সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। গ্রামারের 40টা কনসেপ্ট বলেছিলাম, সেটাও আমি করে দিয়েছি তোমাদের। যতটা ফিগার অফ স্পিচ হয়েছে, মিটার, এগুলোও আমি বলে দিয়েছি তোমাদের। তো ফ্রেন্ডস, যারা প্রথম থেকে আছো আমার সাথে বা নতুন যারা জয়েন করছো, তাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং অবশ্যই সবার জন্য আমার শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। ভালো করে সবাই পরীক্ষা দেবে, ঠিক আছে? সবাই সফল হও, এটাই কামনা থাকবে। আর আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানেও যতটা পেরেছি আমি হেল্প করেছি, মক নিয়েছি বা তোমার পোল ক্রিয়েট করে সেখানেও করেছি। এমনকি কালকে রাত্রেও আমি পোল দিচ্ছিলাম সেখানে। তো যারা সেখানে জয়েন আছো, তারা তো সেগুলো অ্যাটেম্প্ট করছো। যারা এখনও জয়েন হওনি টেলিগ্রাম চ্যানেলে, তারা অবশ্যই জয়েন করে যাবে। হয়তো ভিডিও আমি বানাতে পারবো না, কিন্তু এই তোমার পোলের মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার হয়তো আমি আরও কিছু করাতে পারি। তো আর আমি যেমন কথা দিয়েছিলাম তোমাদের, যে আজকে সবার জন্য আমাদের এখানেই শেষ হচ্ছে 9-10-এর আমাদের যে জার্নিটা। আর ভিডিও আসবে না। একটা ভিডিও আমি 7 তারিখের পরে হয়তো 11-12-এর যে টেক্সটগুলো রয়েছে তাদের কম্পোজিশন ডেটের ওপরে বানালেও বানাতে পারি। তো এটা আমি কথা দিতে পারছি না, কিন্তু বানালেও বানাতে পারি। তবে 7 তারিখের আগে আর ভিডিও আসছে না তোমাদের জন্য, এটাই লাস্ট। শুধুমাত্র যারা আমার চ্যানেলের ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছো, আমি যেমন কথা দিয়েছিলাম তোমাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে দেবো সিনেকডকে মিটোনমির ওপরে আগামীকাল। কালকে এই ভিডিওটা আমি লাস্ট বানিয়ে দেবো তোমাদের জন্য। আর একটা শর্টস বানিয়ে দেবো যারা আমাদের চ্যানেলের গোল্ড মেম্বারশিপ নিয়েছো, তাদের জন্য এটা থাকছে। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার, আপনাদের জন্য এটাই লাস্ট ভিডিও আমার। তো আজ আমরা কি করতে চলেছি, টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 20, শি স্টুপস টু কঙ্কার ইন ওয়ান ভিডিও। তো বেশ বড় ভিডিও হতে চলেছে, সকলে রেডি হয়ে যাও। হাতের কাছে একটা খাতা আর পেন, আর শি স্টুপস টু কঙ্কারের টেক্সট বইটা অবশ্যই রাখবে। লিখতে হবে। কোনো রকম পিডিএফ আমি প্রোভাইড আগেও করিনি, এখনও করছি না, ভবিষ্যতেও করব না। পিডিএফের কোনো বিষয় এখানে নেই, আমার কাছে কোনো রেডিমেড পিডিএফ থাকেও না। আর এখানে দেখতেও পাচ্ছ আমার সরঞ্জাম কি, স্মার্ট বোর্ড কেনার মতন সামর্থ্য নেই আমার। এই দেখো, একটা হোয়াইট বোর্ড আছে আর এই পেন। এবারে আমি এই ফোন আছে, ফোন থেকে তোমাদের ছোট ছোট পয়েন্ট আমি করে এনেছি। টোটাল একটা মোটামুটি 63টা মতন পয়েন্ট, যেটা আমি দেখলাম গুণে আমি বানিয়েছি। 1, 2, 3, 4, 5 এই 4টে অ্যাক্টের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ইনফরমেশান যেগুলো আছে আমি বলবো তোমাদের, সাথে সাথে ইম্পর্টেন্ট লাইন সেগুলোও বলবো, কোটেশানগুলো। অ্যাক্ট 1টা আমি আর বলছি না, কারণ অ্যাক্ট 1টা লাইন বাই লাইন আমি পড়িয়ে দিয়েছি তোমাদের শি স্টুপস টু কঙ্কারের। সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে যারা এখনও দেখোনি। তো ফ্রেন্ডস, অবশ্যই রেডি হয়ে যাও। একেবারে একটু সময় বেশি লাগবে, বেশ বড় অনেক কটা পেজ আছে। লিখবে, অবশ্যই লিখবে, শুধু শুনলে মনে থাকবে না। হাতে সময় কম, আজকে টাইমটা দাও শুধুমাত্র এই শি স্টুপস টু কঙ্কারের জন্য। এটাকে তৈরি করে ফেলো। যা যা ইনফরমেশান এখানে দিচ্ছি এগুলো করে নাও। শি স্টুপস টু কঙ্কার থেকে যদি প্রশ্ন আসবে অবশ্যই তোমরা পাবে এখান থেকে। তো এগুলো ভালো করে নোট করো, প্রত্যেকটা পয়েন্ট। দেখো, এখানে লিখবো না আমি, কারণ পয়েন্টগুলো লিখলে অনেক সময় লাগবে, 4 গুণ সময় লেগে যাবে। সেটা সম্ভবই না, এত বড় ভিডিও আপলোডই করতে পারবো না আমি, আমার ফোনে হবেই না আপলোড এত বড় ভিডিও। তো সেই কারণে আর একটা ভিডিওর মধ্যেই আমাদের কমপ্লিট করতে হবে, আর সময়ও নেই আমাদের।
তো সেই কারণে আমি শুধু বলে যাব, এখানে একটু ফাস্ট বলবো, তোমরা সাথে সাথে নোট করবে, সাথে সাথে না পারলে ভিডিওটা পজ করে নোট করবে, আবার চালাবে, এইভাবে তোমরা কিন্তু করে নাও। একটু সময় বেশি লাগুক, এখানে আমি একটা তোমার এফার্ট দিচ্ছি, অবশ্যই আমরা শেষ করব, এটাই আমাদের টার্গেট, শীষ টুপস টু কঙ্কার। তো ডিয়ার ফ্রেন্ডস, সাথে থেকো, যারা ছিলে প্রথম থেকে তাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ। আশা করছি তোমরা সামনেও থাকবে আমার সাথে ভবিষ্যতেও। আর এখনই আমাদের জার্নিটা শুধুমাত্র রিটেনের জন্য শেষ হচ্ছে, 9-10 এখানে শেষ না, এরপরে ইন্টারভিউ আছে, সেখানেও আমি তোমাদের সাথে থাকবো, কোনো চিন্তা নেই। যেমন মাদ্রাসার সময় ছিলাম, তো সেখানেও আমি তোমাদের সাথেই এগোবো, সাথে সাথেই আমরা এগোবো, ঠিক আছে? আর তারপরেও তো আমি তো রয়েছি, গ্রামার তো আমাদের চলবে এরপরেও ক্লাস। তো ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আমাদের ভিডিও। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, হেডিং করো শীষ টুপস টু কঙ্কার অ্যাক্ট 2। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো, একটা পুরনো ট্যাব ছিল আমার কাছে, আজকে খুব ভালো একটা কাজে এটা আসছে। তো এখান থেকেই আমি কি করেছি, এটা কোনো তোমার মানে টাইপ করা পিডিএফ কিছু না, আমি কালকে রাত্রি এগুলো করে সেই নোটগুলো তোমার পয়েন্ট করে নিয়ে এসেছি। আর এগুলো মানে শর্ট হ্যান্ড বলতে পারো, ছোটো ছোটো আমি লিখে নিয়েছি, এগুলো তোমরা কিছুই বুঝবে না কি লেখা আছে, তো আমি নিজের মতন করেই লিখেছি। এইগুলোই আমি তোমাদের বলে দেবো, তোমাদের বিষয়টাও আমি সাথে সাথে বলতে থাকবো। যারা এখনও টেক্সটটা পড়তে পারোনি, কঠিন লেগেছে, তাদের জন্য আমি কনটেক্সটগুলোও সাথে সাথে বলবো, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, কোনো রকম সমস্যা আসবে না কারুর, এটা অবশ্যই নিশ্চিত থাকতে পারো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট পয়েন্ট, অ্যাক্ট 2, পয়েন্ট নাম্বার 1, মিস্টার হার্ডক্যাসেল টিচেস দ্য সার্ভেন্টস ফর 3 days। চলো প্রথম পয়েন্ট লেখো, লিখতে হবে, বিষয়টা আমি বুঝিয়ে দেবো তারপর কি লিখছো, অনেকগুলো পয়েন্ট আছে, অনেক কিছু করতে হবে, চলো তাড়াতাড়ি করো। মিস্টার হার্ডক্যাসেল হ্যাজ বিন টিচিং, অথবা টিচেস, যা খুশি লেখো, এখানে সব টেন্স ফেন্সের ব্যাপার কিছু ভেবো না। তাহলে মিস্টার হার্ডক্যাসেল হ্যাজ বিন টিচিং দ্য সার্ভেন্টস ফর 3 days। তো এখানে আমি শুধু 3 days লিখে রেখেছি। এবার তুমি এটা দেখলে কিছু বুঝবে না যেটা কী, কিন্তু আমি বুঝতে পারছি যেটা কী লিখেছি আমি। তো 3 days মানে কি, আমরা অ্যাক্ট 1-এর শেষের দিকে কি দেখেছিলাম, যে মার্লো আর হেস্টিংস তারা বাড়ি থেকে বেরিয়েছে, লন্ডন থেকে আসছে তারা। মার্লোর যে বাবা, ওল্ড স্যার চার্লস মার্লো, দেখো মার্লোর নামও চার্লস মার্লো, তার বাবার নামও চার্লস মার্লো, উনি ওল্ড চার্লস মার্লো, ইনি ইয়াং চার্লস মার্লো। তো সেই তার বাবা তাকে পাঠিয়েছে, ওল্ড ক্যাসেলের বাড়িতে পাঠাচ্ছে, তার মেয়ে মিস হার্ডক্যাসেল, কেট হার্ডক্যাসেলকে দেখতে আসছে বিয়ের জন্য, এবং সেখানে এসে সে প্রপোজাল দেবে বিয়ের। কে? মার্লো দেবে, কাকে? হার্ডক্যাসেলের মেয়ে মিস হার্ডক্যাসেলকে। হেস্টিংস তার বন্ধু, সে কেন তার সাথে আসছে? কারণ তার যে লেডি লাভ মিস নেভিল, সে হচ্ছে মিসেস হার্ডক্যাসেলের নিস, সে তাদের বাড়িতেই থাকে, সে তাকে দেখতে আসছে, এবং শুধু দেখতে নয়, তার প্ল্যানিং আছে যে মিস নেভিলকে নিয়ে সে পালিয়ে যাবে, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আসছে। কেন পালিয়ে যেতে হবে? তার কারণ মিসেস হার্ডক্যাসেল হেস্টিংসের সঙ্গে তার বিয়ে কখনোই দেবে না, কারণ তার উদ্দেশ্য তার যে ছেলে টনি, তার সাথে মিস হার্ডক্যাসেল তোমার মিস নেভিলের বিয়ে দিয়ে দেয়া। তার কারণ হচ্ছে মিস নেভিলের যিনি আঙ্কেল ছিলেন, তার আঙ্কেল মারা যাওয়ার সময় তাকে একটা কাস্কেট দিয়ে গিয়েছিল মিস নেভিলকে, সেই কাস্কেটটার মধ্যে কিছু সোনার অলংকার রয়েছে, সেই কাস্কেটটার উপরে কুদৃষ্টি রয়েছে, লোভ রয়েছে মিসেস হার্ডক্যাসেলকে, তিনি এটাকে হাতছাড়া করতে চান না। সেই জন্য তিনি চান যে এই বাড়িতেই থাকুক এই অলংকারের বাক্সটা, আর সেই বাক্স অলংকারে রাখার জন্য তিনি চাইছেন যে টনির সাথে বিয়ে দিয়ে দেওয়ার মিস নেভিলের, যাতে করে সেই সোনার গহনাগুলো তারই থেকে যায়। তো এই উদ্দেশ্যে হেস্টিংস আসছে, মিস নেভিলকে নিয়ে পালাতে হবে, তাকে ইলোপমেন্ট করতে হবে। এবারে আমরা দেখলাম যে টনি সে কি করছে, একটা যে মদের ঠেক রয়েছে সেখানে, একটা এল হাউস রয়েছে, 3 পিজিয়ান্স, সেখানে গিয়ে তার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে সে আড্ডা মারছে। সেখানে এসে পৌঁছাচ্ছে মার্লো, সেই এল হাউসের যে মালিক স্টিঙ্গো, তার সাথে সে প্ল্যানিং করে এদের কি করছে, এদের বলছে যে আপনারা কোথায় যাবেন, এরা বলছে মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি। তখন তারা কি করছে, একটা তোমার প্ল্যান করছে টনি, সে বলছে যে আমাকে ওই মিস্টার হার্ডক্যাসেলের ওপরে প্রতিশোধ নিতে হবে, কারণ টনির স্টেপ ফাদার মিস্টার হার্ডক্যাসেল, টনির যে অরিজিনাল যে ফাদার তিনি মারা গেছেন, তিনি হচ্ছেন স্যার লামকিন। তো
সেই কারণে টনি মিস্টার হার্ডক্যাসেলের উপর একটা প্রতিশোধ নিতে চান, কারণ মিস্টার হার্ডক্যাসেল টনিকে দু চোখে দেখতে পারেন একদম, তাকে স্কল্ড করেন, বারবার অপমান করে। সেই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য মিস্টার হার্ডক্যাসেলের বাড়িটাকে একটা ইন হিসেবে বলছে মিস্টার মার্লোকে এবং হেস্টিংসকে, তাদের পাঠিয়ে দিচ্ছে যে আপনারা যে হার্ডক্যাসেলের কথা বলছেন তার বাড়ি তো কোয়াগমায়ার মার্শে, সেই কোয়াগমায়ার মার্শ সেখান থেকে অনেক দূরে, এখন পৌঁছতে পারবেন না, এখন তো রাত সন্ধ্যা হয়ে গেছে, তো সেখানে পৌঁছাতে ভোর হয়ে যাবে, সেখানে যেতে পারবেন না অনেক রাস্তা। তাই কাছেই একটা খুব ভালো ইন রয়েছে, এই এলাকার সবথেকে ভালো ইন, সেই ইনেতে আপনারা চলে যান। বাক্স হেড সেই ইনটা, অর্থাৎ সেই বাড়ির যে গেট তার উপরে দুটো শিং দেখতে পাবেন, বাক্সের হেড, তো সেই সিম্বল দেখে আপনারা চিনে ফেলবেন এটাই সেই ইন, আর খুব ভালো ইন, এখানেই রাতটা কাটিয়ে দিন গিয়ে। আসলে সেটাই হচ্ছে তাদের বাড়ি মিস্টার হার্ডক্যাসেলে। তো এরা এবার বেরিয়ে পড়েছে সেই উদ্দেশ্যে, ইনে থাকতে যাচ্ছে তারা, মার্লো আর হেস্টিংস। আসলে মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতেই যাচ্ছে, কিন্তু ইন ভেবে যাচ্ছে। তো এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম অ্যাক্ট 1-এ। এবার শুরু হচ্ছে, এবার মিস্টার হার্ডক্যাসেলের কাছে চিঠি এসে গেছে ওল্ড স্যার চার্লস মার্লো, মানে মার্লোর ফাদারের, যে মার্লো বেরিয়ে পড়েছে যাবার জন্য। তো মিস্টার হার্ডক্যাসেল সেই জন্য আপ্যায়নের ব্যবস্থা করছেন তার বাড়িতে। তার বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, তো সেই সমস্ত চাকরদের এক জায়গায় করে তিনি তাদের ট্রেনিং দিচ্ছেন যে কিভাবে, যখন এরা যেহেতু শহর থেকে আসছে, এরা গ্রামের থাকে সব, তো সেহেতু এদের যে শহুরে আদব কায়দা জানা নেই, তাদের বাড়ির যারা কাজের লোক রয়েছে, তো তাদের শেখাচ্ছেন মিস্টার হার্ডক্যাসেল যে কিভাবে হ্যান্ডেল করতে হবে যখন খাবার টেবিলে এরা যখন আসবে, কিভাবে আপ্যায়ন করতে হবে, কিভাবে খাবার সার্ভ করতে হবে, কোন তাদের যে সার্ভেন্টস কে কোন জায়গায় দাঁড়াবে, কার কি দায়িত্ব, কার কি কর্তব্য থাকবে, সেইগুলো তিনি 3 দিন ধরে শেখাচ্ছেন। তো ফার্স্ট পয়েন্ট নোট করো, মিস্টার হার্ডক্যাসেল কতদিন ধরে ট্রেনিং দিচ্ছেন তার সার্ভেন্টসদের, এটা যদি আসে অ্যান্সার হবে 3 ডেজ। হলো প্রথম পয়েন্ট আমাদের। সেকেন্ড পয়েন্ট নোট করো তোমরা, যে 4 জন এখানে সার্ভেন্টের উল্লেখ করা হয়েছে, যদিও আমাদের লেখক বলেছেন, গোল্ডস্মিথ বলছেন যে 3 or 4 সার্ভেন্টস, কিন্তু আমরা কনটেক্সটটা যখন দেখব সেখানে দেখব 4 জন সার্ভেন্টসই আছে। তো তার মধ্যে 2 জন সার্ভেন্টের নাম উল্লেখ আছে, 2 জন সার্ভেন্টের নাম উল্লেখ নেই। ফার্স্ট সার্ভেন্ট তোমরা নোট করো, ফার্স্ট সার্ভেন্ট আননেমড, এর কোনো নাম উল্লেখ নেই। সেকেন্ড সার্ভেন্ট আননেমড, এরও কোনো নাম উল্লেখ নেই। থার্ড সার্ভেন্টের নাম হচ্ছে রজার, কিন্তু ক্লিয়ার বলা নেই টেক্সটে যে রজার ইজ থার্ড সার্ভেন্ট, এটা বলা নেই, কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝতে পারছি যে রজারই হচ্ছে থার্ড সার্ভেন্ট। আর ফোর্থ সার্ভেন্ট যে এই হচ্ছে মিস্টার হার্ডক্যাসেল ফ্যামিলির হেড সার্ভেন্ট, এর নাম হচ্ছে ডিগোরি। ভালো করে নোট করো, প্রশ্ন আসতে পারে যে হার্ডক্যাসেল ফ্যামিলির হেড সার্ভেন্টের নাম কি, এনার নাম ডিগোরি, DIGGORY, নোট করে নাও, ডিগোরি, এ হচ্ছে হেড সার্ভেন্ট। তো এইবার প্রথমে তিনি সবাইকে এক জায়গায় দাঁড় করিয়েছেন মিস্টার হার্ডক্যাসেল, দিয়ে এবার উনি কী করছেন, সবাইকে বলছেন যে তোমাদের 3 দিন ধরে আমি শিখিয়েছি। আচ্ছা, কোন টাইমের কথা হচ্ছে এটা, ধরে রাখো প্রায় 5:30 থেকে সন্ধ্যা 6টা বাজছে, সেই সময়ে ঘটনাটা ঘটছে। মিস্টার হার্ডক্যাসেলের যে বাড়ি, তার যে তোমার রুম, সেই রুমের মধ্যে এই সিনটা ঘটছে প্রায় 5:30 থেকে 6টা সন্ধ্যা, সেই সময় ঘটনাটা ঘটছে। আর মার্লো অলরেডি চলে এসেছে, এবার আসবে আর কি, তার বাড়িতে কাছাকাছি চলে এসেছে, তারা ঘোড়ার গাড়িতে আসছে। আর মার্লোর চাকর, হেস্টিংসের চাকর, তাদেরও চাকর বাকর রয়েছে তাদের সাথে, তারা আসছে তাদের নিয়ে। ওকে, এই হচ্ছে টোটাল একদম ব্যাকগ্রাউন্ডটা। এবার মিস্টার হার্ডক্যাসেল প্রথম ডিগোরিকে বলছে, মানে প্রত্যেককে বলছে যে কিভাবে আমি তোমাদের শিখিয়েছি, আমাকে একবার করে দেখাও। যখন আসবে তোমার গেস্টরা, তারা যখন কিছু চাইবে, ধরো কোনো একজন গেস্ট কিছু খেতে চাইলেন, কিভাবে তোমরা সার্ভ করবে, কিভাবে তার কাছে গিয়ে তোমরা কথা বলবে, কিভাবে নিজেদের প্রেজেন্ট করবে টেবিলে, কিভাবে ম্যানার্সগুলোকে তোমরা রক্ষা করবে তাদের সামনে, তো সেইগুলো আমার সামনে একটু করে দেখাও তোমরা, মানে ডেমো চলছে আর কি। তো মিস্টার প্রথম ডিগোরিকে তিনি বলছেন যে ডিগোরি, তোমাকে আমি কোথা থেকে এনেছিলাম মনে আছে তো, তোমাকে আমি বার্ন থেকে তুলে নিয়ে এসেছিলাম। বার্ন কি? বার্ন হচ্ছে তোমার শস্যাগার, যেখানে শস্য রাখা হয়, সেই বার্নে কাজ করতো এই ডিগোরি, যেটা আমরা জানতে পারছি। সেই বার্ন থেকে মিস্টার হার্ডক্যাসেল ডিগোরিকে নিয়ে এসেছিলেন। কবে নিয়ে এসেছিলেন আমরা পরে জানতে পারবো, যে 20 বছর আগে। ডিগোরি নিজের মুখে বলবে যে আমি 20 বছর এখানে কাজ করছি। তো ডিগোরিকে 20 বছর আগে মিস্টার হার্ডক্যাসেল একটা বার্ন থেকে তুলে নিয়ে এসেছিলেন। তুলে নিয়ে এসে তিনি তার বাড়ির
কাজের লোক হিসেবে হেড সার্ভেন্টের মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য তিনি বলছেন যে তুমি তো একটা বার্নে কাজ করতে ডিগরি, তোমাকে আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম, তোমার মনে আছে নিশ্চয়ই। তো এই ডিগরিকে তিনি আর একটা পয়েন্ট নোট করো ডিগরি সম্পর্কে। এই ডিগরি বলবে যখন তিনি অন্যান্য সার্ভেন্টদের বলবে তোমরা হাতগুলোকে কীভাবে রেখেছো, মিস্টার হার্ডক্যাসল বলছে যে এতদিন ধরে এটাও শেখাতে পারলাম না যে হাতগুলো কীভাবে রাখতে হয়, এত স্টিপ করে রেখেছো কেন হাতগুলোকে। তো ডিগরি তখন আবার অহংকার করে বলবে যে আমাকে দেখো আমি কিভাবে নিজের হাত রেখেছি, আর আমি এইভাবে হাত কিভাবে রাখতে হয় এটা শিখেছিলাম জানো কোথায়, এটা আমি মিলিশিয়াতে যখন ড্রিলিং প্র্যাকটিস করেছিলাম সেখানে শিখেছিলাম। এবার এই মিলিশিয়া ড্রিল জিনিসটা কি, দেখো তোমার একটা কান্ট্রির দু ধরনের সৈনিক থাকে। একটা হচ্ছে তোমার যেটা আর্মি, মানে দু ধরনের আর্মি হয়। একটা যেটা কান্ট্রির তোমার অরিজিনাল যে আর্মি যেটা রয়েছে, আর একটা থাকে যেটা সিভিলিয়ানদের নিয়ে যে আর্মিটাকে তৈরি করা হয়। মানে সাধারণ মানুষ অনেক সময় প্রয়োজন হয় সৈনিকের যখন ঘাটতি হয় তখন সাধারণ পাবলিক থেকেই মানে সিভিলিয়ানদের থেকেই কিছু ব্যক্তিকে নিয়ে গিয়ে একটা তোমার ট্রেনিং দেওয়া হয়, ড্রিলিং করানো হয়, তারপরে তাদের আর্মিতে নেওয়া হয়। তো এই ডিগরি বলছে সেও নাকি কোনো এক সময়ে এই ড্রিলিংয়ে গিয়েছিল মিলিশিয়ার জন্য, ঠিক আছে। তো সেইখানে গিয়ে কিছুদিন সে কাজ করেছিল, সেখানে কিছুদিন ট্রেনিং নিয়েছিল সে, সেইটাই সে অহংকার করে বারবার। সেই ডিগরি খুব কথা বলে, ডিগরি খুব টকেটিভ একটা সার্ভেন্ট, ওকে। তো ডিগরি এটাই বলছে যে আমাকে দেখে শেখো কীভাবে আমি আমার হাত রেখেছি, আমি যখন মিলিশিয়াতে ড্রিলিং করেছিলাম সেখানে আমি এগুলো শিখেছিলাম। তো মিস্টার হার্ডক্যাসল আবার তাকে বকাঝকা করছেন যে ডিগরি এত কথা বলছো কেন, তুমি এত টকেটিভ হলে চলবে না, তুমি কোনো কথা বলবে না, আমরা কথা বলবো, আমরা গেস্টরা, আমি বাড়ির মালিক, আমি কথা বলবো, গেস্টরা কথা বলবেন, তুমি শুনবে, আমরা খাবো, তুমি খেতে দেখবে আমাদের, আমরা পান করব, তুমি আমাদের পান করতে দেখবে, কিন্তু নিজে পান করার কথা ভাববে না, নিজে খাওয়ার কথা ভাববে না, নিজে কথা বলার কথা ভাববে না, ঠিক আছে। তো এইগুলো রয়েছে আমাদের সেকেন্ড অ্যাক্টের প্রথম দিকেই আমরা দেখতে পাবো। তো বেশ, এরপরে কি হচ্ছে দেখো, রজার আর একটা সার্ভেন্ট, রজারকে কি বলছে যে রজার তোমাকে আমি কোথা থেকে এনেছিলাম মনে আছে তো, প্লাউ থেকে নিয়ে এসেছিলাম। প্লাউ মানে হচ্ছে অর্থাৎ জমিতে চাষের সময় নাঙলের কাজ করতো এই তোমার রজার, মানে নাঙল চালাতো হয়তো, সেখান থেকে তাকে তিনি তুলে নিয়ে এসে তার বাড়ির সার্ভেন্টের মর্যাদা দিয়েছেন মিস্টার হার্ডক্যাসল। তো রজারকে বলছে তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি তাহলে কোথায় দাঁড়াবে, তুমি চেয়ারের পিছনে দাঁড়াবে, বিহাইন্ড দ্য চেয়ার। আর ডিগরি তুমি কোথায় দাঁড়াবে, সাইড টেবিল, মানে একটা টেবিল থাকে যেখানে খাবারগুলোকে সার্ভ করা হয়, যেখানে গেস্টরা বসে রয়েছেন, আর তার পাশে আরেকটা ছোট টেবিল রাখা হয় যেখানে খাবারগুলোকে নিয়ে এসে আগে রাখা হয়, সেখান থেকে আবার সার্ভ করা হয়। তো সেই সাইড টেবিলে তুমি ডিগরি তুমি থাকবে সেখানে, আর রজার তুমি আমার চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকবে। মানে তাদের পোস্টগুলো কোথায় কোথায় হবে সেটা শেখাচ্ছেন, আগেই শিখিয়ে দিয়েছেন, আবার বলে দিচ্ছেন মিস্টার হার্ডক্যাসল। এরপরে দেখো ফার্স্ট সার্ভেন্ট, সেকেন্ড সার্ভেন্ট তারাও দাঁড়িয়ে আছে সেখানে। মিস্টার হার্ডক্যাসল এবার ডিগরিকে বলছে যে ডিগরি শোনো, যদি ধরো আমি গেস্টদের সঙ্গে কথা বলতে বলতে কোনো একটা স্টোরি তাদের শোনাচ্ছি আমার লাইফের, বা কোনো একটা মজার গল্প আমি তাদের বলছি, যেমন তোমাদেরও আমি আগে বলে আসছি এতদিন ধরে গল্প, তুমি যেন আবার আমরা যখন হাসাহাসি করবো সেই গল্প শুনে তুমি যেন আবার হাসতে আরম্ভ করো না। তখন ডিগরি বলছে যে স্যার শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে আমার, আপনি আর যাই বলুন সেই ওল্ড গ্রুজের গল্পটা বলবেন না। এখানে নোট করো তোমরা, দ্য স্টোরি অফ ওল্ড গ্রুজ, এটা নোট করে নাও পরের পয়েন্ট এটা। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো মিস্টার হার্ডক্যাসল 3 দিন ধরে শেখাচ্ছেন। এবার সেকেন্ড পয়েন্ট তোমরা নোট করো ওল্ড গ্রুজ। দেখো এই দুটো পয়েন্টের মাঝেও কিন্তু আমি তোমাদের অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমি নোট করতে বলিনি, চাইলে তুমি নোট করতে পারো। তাহলে বুঝতেই পারছো আমি পয়েন্ট যদিও 63 বলবো, কিন্তু তার মাঝে আমি এর 4 গুণ আবার ইনফরমেশান দেবো, সেগুলো চাইলে তুমি নোট করতে পারো, নাও পারো যদি তোমার মনে থাকে। তাহলে এবার দেখো ওল্ড গ্রুজ, এই ওল্ড গ্রুসের যে স্টোরি, এটা একটা গল্প। দেখো মিস্টার হার্ডক্যাসল আমরা ফার্স্ট অ্যাক্টই জানতে পেরেছিলাম যে উনি দুটো গল্প বলতে খুব ভালোবাসেন। ব্যাস ডিয়ার ফ্রেন্ডস, লাইন চলে গেছে। তো আর একদিন হয়েছিল, তোমরা দেখেছিলে যে সেদিনও চলে গিয়েছিল, তো আজকে আবার গেছে, কিন্তু আমরা ওয়েট করতে পারবো না, তাহলে আর আমরা শেষ করতে পারবো না। এখনই আমাদের প্রায় 20 মিনিট হতে চলেছে, তো এখনও তো কিছুই আমরা 1%ও করতে পারিনি। তো চলো তাহলে দেখো, দু ধরনের গল্প বলতে মিস্টার হার্ডক্যাসল খুব ভালোবাসতেন, এটা আমরা অ্যাক্ট 1-এ দেখেছিলাম যে তিনি তার স্ত্রী তাকে অভিযোগ করছিলেন যে এই দুই গল্প আমরা কবে থেকে শুনে আসছি, একই গল্প তুমি খালি বলে যাও আমাদের। প্রিন্স ইউজিনের গল্প তিনি বলতে ভালোবাসেন, আর একটা হচ্ছে ডিউক অফ মার্লবোরো, এদের তিনি কাহিনী বলেন। যদিও এরা হিস্ট্রিক্যাল ক্যারেক্টার, কিন্তু এদের স্টোরিগুলোই মিস্টার হার্ডক্যাসল বারবার বলতে থাকেন।
তো এখানে আর একটা স্টোরির কথা আমরা জানতে পাচ্ছি যেটা মিস্টার হার্ডক্যাসেল বলতে ভালোবাসেন, সেটা হচ্ছে ওল্ড গ্রুজের স্টোরি, দ্য স্টোরি অফ ওল্ড গ্রুজ। তো ডিগরি বলছে যে স্যার ওই ওল্ড গ্রুজের স্টোরিটা একদম বলবেন না, কারণ ওটা এত হাসির একটা গল্প, ওটা শুনে না হেসে আমি থাকতে পারবো না, ওটা আপনি বললেই আমি হেসে ফেলবো। দিয়ে আবার মিস্টার হার্ডক্যাসেল আবার অ্যান্সার দিয়ে হা করে হাসছে। তোমরা টেক্সট বইটা খুলে রাখো, অ্যাক্ট 1-এর প্রথম দিকেই আছে, দেখো। তো দ্য ওল্ড গ্রুজ ইন দ্য গান রুম, এটা হচ্ছে এই গল্পটার নাম। তো সে ডিগরি বলছে যে এই গল্পটা যেন একদম বলবেন না। তো যাই হোক, মিস্টার হার্ডক্যাসেল তাকে বলছে ডিগরি ঠিক আছে, তো ওই গল্পটা যদি বলি তখন একটু হেসে নিও না হয় তুমি, ঠিক আছে, আর অন্য কোনো গল্প শুনে যেন হেসো না। এইবার নোট করে নাও, ডিগরি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 20 ইয়ার্স। ডিগরি 20 বছর ধরে কাজ করছে এই বাড়িতে, ওকে। কারণ ডিগরি এইবার বলবে যে এই গল্প শুনে আমি 20 বছর ধরে হাসছি, মানে সেম গল্প শুনে আসছি, যতবার শুনি ততবার হাসি পায় আমার। আচ্ছা, নেক্সট পয়েন্ট করো, রিকুইজিট শেয়ার অফ অ্যাসিউরেন্স উইদিন কোট করবে এটা। প্রথম হচ্ছে এই যে কোটটা, রিকুইজিট শেয়ার অফ অ্যাসিউরেন্স, এটা কে বলেছে? এটা হ্যাস্টিংস বলেছে। কাকে বলছে? মার্লোকে বলেছে। কখন বলছে? যখন তারা মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে পৌঁছে গেছে, তার গেটে তাদের ঘোড়ার যে গাড়ি, যে ক্যারেজ, সেটাকে দাঁড় করিয়েছে, সেই কোচটাকে, সার্ভেন্ট সমেত তারা এবার প্রবেশ করছে ভিতরে। তারা দুজন একসাথে হেঁটে ভিতরে যাচ্ছে। মিস্টার হার্ডক্যাসেল বাইরে বেরিয়ে আসেননি, তিনি তার ঘরেতেই বসে রয়েছেন, যে ফায়ার প্লেস সেখানেই তিনি রয়েছেন। তার সার্ভেন্টদের তিনি পাঠিয়েছেন, তারা তাদের নিতে আসছে। এরা দুজন প্রবেশ করছে বাড়ির ভিতরে। প্রবেশ করতে করতে এরা কথা বলতে বলতে যাচ্ছে, সেই সময় তারা একে অপরের সাথে কথা বলছে। তো সেখানে উল্লেখ করছে হ্যাস্টিংস মার্লোকে, যে মার্লো, তোমার তো ওয়ার্ল্ড সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এই জগৎ সম্পর্কে তোমার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, অনেক কিছু দেখেছো তুমি এই জগতে। তা সত্ত্বেও একটা মানুষের যে রিকুইজিট শেয়ার অফ অ্যাসিউরেন্স প্রয়োজন জীবনে, সেটা তুমি অর্জন করতে পারোনি কেন? তার কারণটা কি? এইবারে এখানে প্রশ্ন আসবে তোমাদের যে এই রিকুইজিট শেয়ার অফ অ্যাসিউরেন্সের মানে কি? এটার মানে সেলফ কনফিডেন্স। এটা নোট করে নাও পাশে। আসলে এটা কি বলতে চাইছে? সেলফ কনফিডেন্স, যে মার্লোর মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু একটা বিষয়ের অভাব রয়েছে, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। কিন্তু কার কাছে সেলফ কনফিডেন্সের অভাব হয় সেটা আমরা একটু পরে দেখব। তার আগে চলো নেক্সট পয়েন্টে আমরা এগিয়ে যাই। হ্যাস্টিংসের এরপরে আরেকটা কোটেশন তোমরা নোট করো। আচ্ছা, হ্যাস্টিংসের নাম কিন্তু জর্জ। কি করে জানলাম আমরা? কারণ মার্লো হ্যাস্টিংসকে যখন কথা বলছিল তার সাথে তাকে জর্জ বলে ডাকছিল, ওকে। তাহলে এর নাম হচ্ছে জর্জ হ্যাস্টিংস। তাহলে এবার একটা কোট করো, হ্যাস্টিংসের কোট, সেটা হচ্ছে ইনফ্লেম এ রেকনিং। এই ইনফ্লেম এ রেকনিং, এটা কে বলেছে? এটা হ্যাস্টিংস বলেছে। কাকে বলছে? মার্লোকে বলছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইনক্রিজ দ্য বিল, ইনক্রিজ দ্য বিল। এবার এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা একটা রেফারেন্স আছে, নোট করে। এটা জন ফ্লেচারের একটা বুক আছে যেটার নাম হচ্ছে দ্য টু নোবেল কিন্সম্যান। এই টু নোবেল কিন্সম্যান থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে, ইনফ্লেম এ রেকনিং। এবারে এটার মানে কি? বিল বাড়িয়ে দেয়া, ইনক্রিজ দ্য বিল। এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে শুনে নাও। তো এরা যখন ইনেতে, মানে তাদের বাড়িতে প্রবেশ করলো, এরা ইন ভাবছে সেটাকে দেখে। তো তখন হ্যাস্টিংস আর মার্লো দুজনা দেখে খুব অবাক হয়েছে যে এটা তো খুব সুন্দর একটা ইন, এত সুন্দর, এর ভিতরে সব ফার্নিচার, এত সুন্দর সুন্দর লাইট রয়েছে, এখানে লাইটিং রয়েছে। তো এই যে ব্যবস্থা সুন্দর, এর জন্য নিশ্চয়ই একটা বড় একটা অট্টালিকা এটা। তো মার্লো তখন বলছে যে এই যে বড় বড় অট্টালিকা বানায় এখানকার যারা রিচ পিপল, যারা গ্রামের দিকে থাকে, তারা প্রথমে তো বানিয়ে ফেলে অনেক টাকা খরচ করে এই বিশাল বিশাল অট্টালিকা, কিন্তু তারপরে কি করে, এদের যে মেনটেনেন্সের যে খরচ, সেটাকে আর তারা করতে পারে না। সেই জন্য শেষে কি করতে হয়, এই বাড়িটা কি একটা ইন বানিয়ে ফেলতে হয় ভাড়া দেওয়ার জন্য, যাতে করে এই যে জিনিসপত্রগুলো রয়েছে, ফার্নিচার, এদের মেনটেনেন্সগুলো হয়। আর যখন তারা ইন বানায়, সেই ইনেতে যারা কাস্টমার হিসেবে আসে, তাদের কাছ থেকে সেই যে এক্সট্রা খরচ, সেটাকে তারা তুলে নেয়। এবার ডাইরেক্ট তো যে বিলটা দেবে, সেখানে তো লিখে দিতে পারে না যে আমার বাড়িতে এই ভালো ভালো ফার্নিচার আছে বলে আমি বিল বাড়িয়ে দিলাম কিছুটা, বা এই লাইটের ব্যবস্থা আছে বলে আমি বাড়িয়ে দিয়েছি, সেটা তো লিখতে পারে না। কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে তারা কি করে, বিলটা কিন্তু বেড়ে যায় এই ধরনের, মানে সুন্দর সুন্দর ইনে যখন আমরা প্রবেশ করি। এইটাই বলতে চাইছে হ্যাস্টিংস, যে দেখতে তো খুব ভালো, খুব ভালো একটা ইন, ভালো খাবার দাবার এখানে সার্ভ করবে, কিন্তু বিলটা বেড়ে যাবে এই সমস্ত ভালো ভালো ফার্নিচার এবং লাইটের ব্যবস্থা থাকার কারণে। বেশ, তাহলে কনটেক্সটটা তোমরা বুঝে গেছো। এটা কি? নেক্সট পয়েন্ট করো, পরের পয়েন্টে লেখো, ল্যাক অফ সেলফ কনফিডেন্স ইজ দ্য ইংলিশম্যানস ম্যালাডি। এটা কে বলেছিল? এটা মার্লো বলেছিল, যে একটা ইংলিশম্যানস ম্যালাডি, সেটা কি?
ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এটা এক্স্যাক্ট কোনো কোটেশান নয়, এই তোমার ইংলিশম্যানস ম্যালাডি এটা হচ্ছে কোটেশানটা। তাহলে তোমরা এটা নোট করো, ইংলিশম্যানস ম্যালাডি মানে কি প্রশ্ন আসবে। তো ইংলিশম্যানস ম্যালাডি মানে একজন ইংরেজের যেটা মূল সমস্যা বা ঘাটতি সেটা কি, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। ঠিক আছে, এটা মার্লো বলছে। এরপরে এগিয়ে চলো, এবার তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এই বারবার সেলফ কনফিডেন্সের অভাব বলছে এটা কেন সেটা দেখো। মার্লো বলছে কোট, এবার কোট করো তোমরা। নেক্সট কোট যেটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে, দ্যাট লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন দ্যাট চিফলি টিচ মেন কনফিডেন্স। কোট করে নাও, এটা বইটা খুলে রাখো, একটু এগিয়ে চলো 1-2 এর পরে, সেখানে তোমরা দেখতে পাবে মার্লো এটা বলছে যে দ্যাট লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন। এইখানে এই দ্যাট লাভলি পার্ট বলতে কাদের কথা বলা হয়েছে প্রশ্ন আসবে। তো দেখো মার্লো সোসাইটির যে লেডিস যারা, সেই লেডিসদের দুটো ক্লাসের কথা বলছে। একটা হচ্ছে বিউটিফুল হায়ার ক্লাস লেডিস, আর একটা হচ্ছে লোয়ার ক্লাস লেডিস। তো এই দুই ধরনের যে ক্লাস রয়েছে সমাজে মহিলাদের, একটা যারা হায়ার ক্লাস আর একটা লোয়ার ক্লাস। তো হায়ার ক্লাস বিউটিফুল লেডিস যারা, তাদের ঘরেই মার্লো বলছে দ্যাট লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন। এরা হচ্ছে সৃষ্টির একটা সুন্দর অংশ। এই যে হায়ার ক্লাস বিউটিফুল লেডিস যারা, তাদের কথা মার্লো বলছে। তো এরাই কি করে, পুরুষদের আত্মবিশ্বাস শেখায়, সেলফ কনফিডেন্স শেখায়। কিন্তু মার্লো চিরকাল তাদের থেকে বঞ্চিত থেকেছে, তাদের মধ্যে যেতে পারেনি। সেই কারণে মার্লো বলছে যে কিভাবে আমি সেলফ কনফিডেন্স শিখতে পারি, কারণ আমি তাদের সংস্পর্শে আসিনি কোনো দিন। আমি কাদের সঙ্গে কাটিয়েছি, আমি মেনলি আমার লাইফ কাটিয়েছি লোয়ার ক্লাস উইমেনদের সাথে। যেমন একটা বারের মেড যারা কাজ করে একটা বাড়িতে, বার মেড। আমি তোমার কাদের সঙ্গে কাজ করেছি, কলেজ ইনের যারা কাজ করে তাদের সঙ্গে, বা বেড মেকার। দেখো এখানে বলেছে আদার ক্লাস উইমেন বলতে কাদের বলছে, লোয়ার ক্লাস লেডিস, বারমেড অফ অ্যান ইন, কলেজ বেড মেকার। আমি এদের সঙ্গে জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি। সেই কারণে আমার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, কারণ যে সেকশনটা সমাজে শেখাবে পুরুষকে সেলফ কনফিডেন্স, সেই বিউটিফুল হায়ার ক্লাস লেডিসদের সঙ্গে আমি বেশি সময় কাটাতে পারিনি। তাহলে এবার তোমরা কনটেক্সটটা বুঝে গেছো বিষয়টা কি। নেক্সট চলে এসো, পরের পয়েন্টে চলে এসো। নেক্সট পয়েন্ট করো, মার্লো বলছে, তার কোটেশনটা লেখো, দ্য মোস্ট ট্রিমেন্ডাস অবজেক্ট অফ দ্য হোল ক্রিয়েশন। নোট করো, দ্য মোস্ট ট্রিমেন্ডাস অবজেক্ট অফ দ্য হোল ক্রিয়েশন। সমগ্র সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর যে বস্তুটা, সব থেকে সুন্দর যে বিষয়টা, সেটা কি? এইখানে তোমাদের প্রশ্ন আসবে যে মোস্ট ট্রিমেন্ডাস অবজেক্ট বলতে কি বোঝানো হয়েছে। এর অ্যান্সার হবে এ মডেস্ট ওম্যান। ওকে, তাহলে একজন বিনয়ী, একজন মডেস্ট মহিলা, একেই মার্লো মনে করে যে সৃষ্টির সবথেকে সুন্দর বস্তু। তো ঠিক আছে, এটা নোট করে নিলে তোমরা। এরপরে দেখো, অর্থাৎ দেখো মার্লো যেটা বলতে চাই যে মার্লো, আমরা এর পরেও দেখব যে মার্লো কাদের সঙ্গে তার জীবন কাটিয়েছে। যেমন বলেছে কলেজের তোমার যে বেড মেকার বা একটা বারে কাজ করা একটা মেড, এদের সঙ্গে জীবন কাটিয়েছে। তারপরে একটু পরেই আবার আসবে যে ড্রুরি লেন অফ ডাচেস অফ দ্য ড্রুরি লেন, মানে প্রস্টিটিউটদের সঙ্গে কাটিয়েছে। তারপরে আমরা দেখব যে তোমার দর্জির দোকানে যে কাজ করে যেসব মহিলারা, সেই তাদের সঙ্গে সে কাটিয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে সে একটা ক্লাবে যাতায়াত করে মার্লো, সেখানে কিছু বৃদ্ধা হায়ার ক্লাস মহিলা, কিন্তু বৃদ্ধা বয়স্ক মহিলা, তাদের সঙ্গে সে সময় কাটিয়েছে। কিন্তু মার্লোর কাছে যেটা সবথেকে সুন্দর সৃষ্টির অংশ, সেটা হচ্ছে মডেস্ট ওম্যান, যার সংস্পর্শে এখনও মার্লো আসতে পারেনি একমাত্র তার মা ছাড়া। এটা নোট করো, কারণ একটা জায়গায় মার্লো বলবে যে আমি কোনো মডেস্ট ওম্যানের সংস্পর্শে এখনও আসেনি এক্সেপ্ট মাই মাদার। তাহলে তার মা হচ্ছে মডেস্ট ওম্যান, তাকে বাদ দিয়ে অন্য কোনো মডেস্ট ওম্যানের সংস্পর্শে মার্লো এখনও পর্যন্ত আসতে পারেনি। এখানে নেক্সট পয়েন্ট করবে তোমরা, ডাচেস অফ দ্য ড্রুরি লেন আর মিলিনার্স অ্যাপ্রেন্টিস। এটা লেখা নেই, একটা রেস্ট কমা আছে, মিলিনার্স প্রেন্টিস। এইটা কি? মিলিনার্স প্রেন্টিস মানে দর্জির দোকানে কাজ করে যে সমস্ত মহিলারা, অর্থাৎ সিমস্ট্রেস যাদের আমরা বলি। তো সেই সিমস্ট্রেসরা
তাদের সঙ্গে মার্লো ওঠা বসা করেছে। ডাচেস অফ ড্রুরিলেন কাদের বলা হয়? প্রস্টিটিউটদের সঙ্গেও মার্লো ওঠা বসা করেছে। কিন্তু মার্লো বলছে যেহেতু আমার মধ্যে সেই সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, সেই কারণে আমি সমাজের এই লেভেলের মহিলাদের সঙ্গেই আমার ওঠা বসা হয়েছে, আর আমার মনে হয় যে এখানেই আমার জীবন কেটে যাবে, আমি আর কখনো হায়ার ক্লাস কোনো মডেস্ট ওম্যানের সংস্পর্শে আসতেই পারবো না। এইসব কথা মার্লো আর হেস্টিংসের মধ্যে চলছে। ওকে, এখানে দেখো নেক্সট পয়েন্ট যেটা করবে, মিস্টার হার্ড ক্যাসেলের একটা কোটেশন। মানে এবার মিস্টার হার্ড ক্যাসেল খবর পেয়ে গেছেন যে এরা প্রবেশ করে গেছে অলরেডি তার বাড়িতে। মিস্টার হার্ড ক্যাসেল বসে রয়েছেন তার ঘরে, মার্লো হেস্টিংস আসছেন, মিস্টার হার্ড ক্যাসেল তাদের আপ্যায়ন করছেন। আপ্যায়ন করার পর তিনি বলছেন যে আপনাদের মধ্যে মার্লোকে তিনি জেনে নিলেন, মার্লোকে চিনে নিলেন। আর এরা ভাবছে যে যাব বাবা, আমাদের নামগুলো তার মানে নিশ্চয়ই চাকরদের কাছ থেকে জেনে, যে সার্ভেন্টসগুলো আমাদের নিয়ে এসেছে তাদের কাছ থেকে নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটি, মানে এরা তো জানে না যে ইনিই হচ্ছেন মিস্টার হার্ড ক্যাসেল। এরা তাকে ওই ইন কিপার ভাবছে, যে এই তোমার ইনের মালিক ইনি, এই হোটেলের মালিক উনি, এটা ভেবে নিচ্ছেন। সেই জন্য তিনি বলছেন যে এই বৃদ্ধ নিশ্চয়ই তাদের কাছ থেকেই খবর পেয়ে গেছে, আমাদের নামগুলোও জেনে নিয়েছে। তখন বলছে মার্লো, সে জেনে নিয়েছে কে মার্লো। তখন তিনি মার্লোর উদ্দেশ্যে বলছেন, মার্লো এবং হেস্টিংসের উদ্দেশ্যে বলছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, এখানে কোনো রকম ফর্ম্যালিটিস করার কোনো প্রয়োজন নেই। এই যে বাড়ি আমার, দিস ইজ লিবার্টি হল জেন্টলম্যান। তিনি বলছেন এটাকে আপনারা লিবার্টি হল ভেবে নিন, স্বাধীনভাবে থাকুন, যা ইচ্ছা করতে পারেন, এখানে কোনো রকম ফর্ম্যালিটিস করতে হবে না। এইবার আমরা দেখছি স্টোরিটা বেশ একটা মজাদার টার্ন নিয়ে নিচ্ছে এখানে। এই কথাটা বলার পরই তোমরা দেখতে পাবে এই যে ভার্বাল আইরনিগুলো, মানে ইনি বলছেন এক আর এরা সেটাকে অন্য মিনিংয়ে নিচ্ছে, কারণ এরা তো এটাকে ইন ভাবছে, আর আমরা যারা পাঠক, আমরা যারা পড়ছি, আমরা মজাটা পাচ্ছি, আমরা তো অমনিসিয়েন্ট হয়ে গেছি, আমরা তো বিষয়টা বুঝতে পারছি, তাই না? দুদিক থেকেই আমরা জানি বিষয়টা কি, সেই জন্য আমরা মজা পাচ্ছি যে এই কথাটার অর্থ এরা কি নিল। ওকে, তো এরপর দেখো নেক্সট পয়েন্টে চলে আসি আমরা। হ্যাঁ, নেক্সট পয়েন্ট করো, ডাচেস অফ ড্রুরিলেন, এটা করে ফেলেছো। হেস্টিংস এবার বলছে মার্লোকে যে দ্য হোয়াইট অ্যান্ড গোল্ড, এইটা কোট করো তোমরা। হেস্টিংসের একটা কোট আছে, দ্য হোয়াইট অ্যান্ড গোল্ড। এর মানে কি হোয়াইট অ্যান্ড গোল্ড? মানে হেস্টিংস মার্লোকে বলছে যে মার্লো, আমাদের পোশাক তো এখন মানে নোংরা হয়ে গেছে, তো অনেকটা আমরা এসেছি, অনেক রাস্তা অতিক্রম করে এসেছি গ্রামের দিকে, সেই জন্য সকালে আমরা মিস্টার হার্ড ক্যাসেলের বাড়িতে যাব। কোথায় তার বাড়ি? টনি তাদের মিথ্যে করে বলে দিয়েছে তার বাড়ি হচ্ছে কোয়াগমায়ার মার্সে, অনেক রাস্তা এখান থেকে। তো তারা ভাবছে যে সকাল হলে আমরা কোয়াগমায়ার মার্সে যাব মিস্টার হার্ড ক্যাসেলের বাড়িতে। তখন সকালে আমরা কি করব, আমাদের পোশাক চেঞ্জ করে নেবো, আমাদের দিয়ে একটা নিউ ড্রেস পরবো। তো তাদের মধ্যে এবার কথোপকথন হচ্ছে যে কী ড্রেস পরা যায়। তো হেস্টিংস বলছে যে আমরা বরঞ্চ সাদা একটা ড্রেস পরবো, হোয়াইট একটা ড্রেস পরবো, সেখানে গোল্ডের এমব্রয়ডারি করা থাকবে। তো সাদা এবং হলুদ, হোয়াইট অ্যান্ড ইয়েলো, কারণ ইয়েলো হচ্ছে তোমার গোল্ডের কালার। তো সেই জন্য বলছি আমরা হোয়াইট আর গোল্ড পরে যাব সেখানে। তো এরপরে অন্য কিছু আর নোট করতে হবে না, তোমরা বইটা খুলে একবার দেখে নেবে। এখানে তাদের মধ্যে আরও অনেকটা কথোপকথন হচ্ছে। মার্লো বলছে না না, এটা ঠিক মানাবে না, হোয়াইট আর গোল্ড ঠিক মানায় না। সে আবার অন্য একটা ট্রাউজারের কথা বলছে যে এটা পরে আমরা যাব। তো সেগুলো একটু পরে নেবে, এটা ইম্পর্টেন্ট নয় এমন কিছু, এই হোয়াইট অ্যান্ড গোল্ডটা ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে, এটা হেস্টিংস বলেছিল। ওকে, তো নেক্সট পয়েন্ট করো ডিনেন। পরের পয়েন্ট হচ্ছে আমাদের ডিনেন। আচ্ছা, ডিনেন কি? ডিনেন হচ্ছে ফ্রান্সের একটা শহর। এর কনটেক্সটটা কি? মিস্টার হার্ড ক্যাসেল এবার এদের সঙ্গে কথোপকথন আরম্ভ করেছে। কথা বলতে বলতে তিনি কি করেন, তিনি বারবার তার সেই পুরনো গল্পগুলো বলতে আরম্ভ করেন। তো সেইখানে তিনি এবার শুরু করে দিয়েছেন ডিউক অফ মালবরোর গল্প বলতে। দিয়ে তিনি বলছেন তাদের যে ডিউক অফ মালবরো যখন তোমার ডিনেন অধিকার করতে গিয়েছিল, ডিনেন বিসিজ করতে গিয়েছিল। ডিনেন হচ্ছে ফ্রান্সের একটা শহর। তো সেখানে আক্রমণ করে ডিউক অফ মালবরো যখন সেই তোমার ডিনেন শহরটা দখল করতে যায়, তখন সেই ফ্রান্সের তারা যে গ্যারিসন ছিল, মানে তাদের যে সৈনিক ছিল, সেখানে 5000 সৈনিক ছিল, তাদের তিনি একটা সুযোগ দিয়েছিলেন তাদের ডেকে যে আপনারা সারেন্ডার করুন, কারণ আমরা চাই না কোনো রকম রক্তক্ষরণ করতে এখানে। ঠিক আছে, তো সেই গল্পটা বলতে আরম্ভ করেছে মিস্টার হার্ড ক্যাসেল। আর এরা দুজন নিজেদের মধ্যে কথোপকথন করে যাচ্ছে পোশাক নিয়ে, কোন পোশাক পরে যাব, কীভাবে, এইসব নিয়ে আলোচনা করছে। মিস্টার হার্ড ক্যাসেলকে পাত্তাই দিচ্ছে না, সে নিজের মতো গল্প বলে যাচ্ছে এদের। সে অবাক হয়ে যাচ্ছে মিস্টার হার্ড ক্যাসেল এদের ঔদ্ধত্য দেখে, যে কতটা ঔদ্ধত্য ব্যক্তিরা, যে আমি একজন হোস্ট, এই বাড়ির মালিক, আমার সাথে এরা দেখা করতে এসছে, আমার মেয়ের হাত চাইতে এসছে আমার কাছে, আমি একটা কথা বলছি এদের সাথে, এরা গুরুত্বই দিচ্ছে না আমার কথা, শুনছেই না, নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা কি, কারণ এরা তো মিস্টার হার্ড ক্যাসেলকে ভাবছে একটা ইনের মালিক, তার কথাতে গুরুত্ব দেবে কেন? তো ফ্রেন্ডস, এই বিষয়টা একটু নোট করে নাও। তো ডিনেন হচ্ছে টাউন ইন ফ্রান্স। ওকে, ফ্রান্সের একটা টাউন হচ্ছে ডিনেন।
এরপরে আসছে মিস্টার জর্জ ব্রুকস। এই জর্জ ব্রুকস হচ্ছে এই যে মার্লবরোর কাহিনী বলছিলেন মিস্টার হার্টক্যাসেল, এই মার্লবরোর তার একজন মানে সহকারী একজন সৈনিক, তার কলিগ একজন, যে হচ্ছে তোমার জর্জ ব্রুকস, যাকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন সেই আক্রমণ করার জন্য ডিনেনে। অ্যাকচুয়ালি এই জর্জ ব্রুক কোনো হিস্ট্রিক্যাল ক্যারেক্টার নয়, এ কোনো ঐতিহাসিক চরিত্র নয়, এটা মিস্টার হার্টক্যাসেলের একটা ফিগমেন্ট অফ ইমাজিনেশন। তিনি এটা কল্পনা করেছেন, এটা কল্পিত একটা ক্যারেক্টার তিনি জুড়ে দিয়েছেন, ঠিক আছে? তো এটা নোট করে নাও, জর্জ ব্রুকস আসলে কে? তাহলে ইনভেনশন অফ মিস্টার হার্টক্যাসেল। এরপরে তাদের মধ্যে অনেক কথোপকথন হচ্ছে, সেগুলো ইম্পর্টেন্ট নয় একেবারেই, সেইগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, সেই পয়েন্টগুলো আমি ধরছি না। এবার চলে এসো, এবার নেক্সট পয়েন্টে লেখো 3টে নাম, হায়দার আলী, আলী কন আর আলী ক্রোকার। এই 3জনকে, এই অ্যালি ক্রোকার যে ইনি হচ্ছেন একটা আইরিশ যে সং রয়েছে, একটা মানে আইরিশ গান রয়েছে, তার একটা চরিত্র, একটা ক্যারেক্টার এই অ্যালি তোমার ক্রোকার। এনার সঙ্গে কাদের তুলনা করা হচ্ছে? হায়দার আলী আর আলী কন। হায়দার আলী হলো সুলতান অফ মাইসোর, তোমরা জানো আমাদের ইন্ডিয়ার কথা হচ্ছে এখানে, ইয়েস, কারণ সেই যে সময়কার এই ঘটনাটা, সেই সময় তো অলরেডি উপনিবেশ স্থাপন করে ফেলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সেই জন্য বলছে যে মাইসোরের যে সুলতান ছিলেন তিনি ছিলেন হায়দার আলী। আর আলী কনকে বলো তো আলী খান, মানে তোমার মীর কাসিম, যিনি বাংলার নবাব ছিলেন সেই সময়, তো নবাব অফ বেঙ্গল মীর কাসিম, তাকেই বলা হচ্ছে আলী খান, যার উচ্চারণ এখানে আছে আলী কন, CAWN। তো এই 3টে যে চরিত্র, এর কনটেক্সট আমি বলে দিই তোমাদের, কেন এই চরিত্রগুলোর কথা হচ্ছে এখানে। তো মিস্টার হ্যাস্টিংস আর মিস্টার মার্লো, এরা মিস্টার হার্টক্যাসেলকে বলছে যে আপনার এই যে মদের দোকান, মানে এল হাউস যেটা, এই যে ইনটা, তো আপনার এখানে বিজনেস নিশ্চয়ই খুব ভালো চলে। এরা বিজনেস বলছে, বিজনেস, ডাইরেক্ট ওই কথাটা বলছে না, কারণ ধরে ফেলবে তাহলে বিষয়টা। এরা মানে এমনভাবেই বানিয়েছেন, লেখক লিখেছেন এমনভাবে যাতে ধরতে না পারে। তো বলছে যে আপনার বিজনেস এখানে নিশ্চয়ই ভালোই চলে। এই সময় যখন আবার তোমার ভোটের টাইম আসে, সেই ভোটের টাইমে আবার কি করে, যারা তোমার দাঁড়ায় ভোটে, তারা মানুষজনকে কি করে, তাদের ওয়াইন গিফট করে, তাদের ওয়াইন, সবাইকে ফ্রিতে ওয়াইন খাওয়ায়। সেই জন্য সেই ভোটের টাইমে কি হয়, যারা ইনকিপার থাকে তাদের বিজনেস একদম চরম পর্যায়ে চলে, একদম সমৃদ্ধির চরম শিখরে পৌঁছে যায়, এত বিক্রি হয় তাদের ওয়াইন। তো সেই জন্য এরা বলছে যে নিশ্চয়ই এই সব কথা বলতে বলতে তারা মিস্টার হার্টক্যাসেলকে বলছে, তাহলে তার মানে আপনার বলতে চাইছেন যে পলিটিক্সে আপনার কোনো আগ্রহ নেই। তো মিস্টার হার্টক্যাসেল বলছে যে একটা সময় ছিল, আমিও করেছি এইসব, অনেক পলিটিক্সে আমার যোগ ছিল, তখন এইসব নিয়ে মাথা ঘামাতাম আমি, কোথায় কি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের সরকারকে দোষ দিতাম, তাদের কি দোষ রয়েছে সেগুলোকে আমি খুঁজে বার করতাম, সেই নিয়ে আন্দোলন হতো, সেসব অনেক করেছি, এখন আর এসব ভালো লাগে না এসব, সেই জন্য। তবে এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমি সেগুলো অ্যাভয়েড করে যাচ্ছি, বলছি না। তো উনি ওই জন্য বলছে এখন আমার কাছে এই অ্যালি ক্রুকারও যা, আর হায়দার আলী আর আলী কনও তাই। মানে একটা গানের যে চরিত্র, তার সম্পর্ক আমি যেমন কোনো মাথা ঘামাই না, তেমনই ওই আলী খান কী করছে, হায়দার আলী কী করছে, এসব নিয়েও আর আমি মাথা ঘামাই না, মানে পলিটিক্সে আর কোনো ইন্টারেস্ট আমার নেই। ওকে, তাহলে এই পয়েন্টটাও হয়ে গেল, কনটেক্সটটা বুঝে নিলে তোমরা কি বিষয়টা। নেক্সট পয়েন্টে চলে আসো। এবার আসছে, এবার আমরা বলবো হ্যাঁ ব্রিগেড। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের হেডিং নয়, পরের পয়েন্টে লেখো ব্রিগেড। এই ব্রিগেডকে, BRIDGET, এই ব্রিগেড হচ্ছে এদের যে তোমার হার্টক্যাসেল ফ্যামিলির তোমার কুক মেড, এদের যে রাঁধুনি, তার নাম হচ্ছে ব্রিগেড। এবার এই ব্রিগেড এখানে কেন ইম্পর্টেন্ট, কারণ এর যে প্রসঙ্গটা আসছে কোন জায়গাতে, এবার সাপারের টাইম হয়ে গেছে, এরা সাপার করবে, সন্ধ্যা হয়ে গেছে। তো সাপার করার সময় মার্লো তখন বলছে, প্রথমে দেখো মার্লো একদম অডাসিয়াসলি এসেই কী করেছে, মিস্টার হার্টক্যাসেল যখন এসব গল্প শোনাচ্ছেন সেই সময় তাকে অর্ডার দিয়ে দিয়েছে যে আমাদের জন্য পাঞ্চ বানিয়ে নিয়ে আসুন, পাঞ্চ মানে ওয়াইন, আমাদের জন্য ওয়াইন নিয়ে চলে আসুন। আর এইটা শুনেই মিস্টার হার্টক্যাসেল কিন্তু প্রচণ্ড রকমের আঘাত পেয়েছেন, এবং উনি অবাক হয়ে গেছেন যে এদের ঔদ্ধত্য দেখে, যে আমার কাছে পাঞ্চ চাইছে এরা, আমি কি পাঞ্চ মেকার নাকি যে পাঞ্চ নিয়ে আসবো এদের জন্য। তো এইটা শুনে সে একটু অবাক হয়েছিল এদের। তারপরে এইসব কথোপকথনগুলো চলছে, এরপরে পাঞ্চ তিনি নিয়েও এসেছেন, চাকররা নিয়ে এসেছে, তার হাত দিয়ে তিনি সার্ভ করেছেন, তারা একসঙ্গে সেগুলো পান করেছেন। তারপরে আবার কথোপকথন শুরু হয়েছে, আবার তিনি নতুন করে একটা স্টোরি, প্রিন্স ইউজিনের স্টোরি বলতে যাচ্ছেন। এই সময় আবার তাকে কি করছে, এরা ইন্টারাপ্ট করছে, এবং মার্লো বলছে যে আচ্ছা খাবার কি আছে, রাতের খাবার সাপারে কি রয়েছে সেটা আমাদের একটু দেখান।
তো মিস্টার হার্ট ক্যাসেল বলছে আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না, খাবার দাবার যা আছে আমরাই সেগুলো ঠিক করব, আমার যে ওয়াইফ আছে আর আমাদের যে কুকমেট আছে ব্রিগেড তারাই এইসব দেখাশোনা করে খাবার দাবার, আমিও জানি না যে কী রয়েছে সেখানে। তখন মার্লো বলছে না না এসব বললে হবে না, আমার যে সাপার সেটা আমি নিজেই ঠিক করি, তো বিলটা নিয়ে আসুন। হ্যাস্টিংস এদিকে বিল পাঠানোর জন্য বলেছে, যে বিলটা মানে সেখানে খাবারগুলোর মেনুটা লেখা থাকে এবং প্রত্যেকটার যে কস্ট সেটা লেখা থাকে। তো সেই বিলটা তারা ডেকে পাঠিয়েছে যে বিলটা নিয়ে আসা হোক। তো সেই বিলটা নিয়ে আসছে কে, ফেয়ার বিলটা রজার নিয়ে আসছে, নোট করো। তাহলে রজার নিয়ে আসছে বিলটা হাতে করে, তার মার্লোর হাতে দিচ্ছে, তারা এবার পড়তে শুরু করেছে সেখান থেকে। তো সেখানে কি কি রয়েছে সেটা পড়ছে দেখো। তো হ্যাস্টিংস কি পড়ছে, সেখানে কি কি রয়েছে, তো অনেকগুলো কোর্স রয়েছে সেখানে, মানে ফার্স্ট কোর্স মানে প্রথমে খাবারে কি আসবে, সেকেন্ড কোর্স তারপরে কি আসবে, এইভাবে একটা 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 করে কোর্স লেখা আছে। তো এইগুলো একবার শুনলে অবাক হয়ে যাবে, খুব হাস্যকর, মানে কত মানে ব্যবস্থা করেছে বড় বড়, মানে অনেক মানে এক্সপেন্সিভ কত খাবার দাবারের ব্যবস্থা করেছে। দেখো ফার্স্ট কোর্সে কি রয়েছে, একদম টপ লিস্টের একদম টপে ফার্স্ট কোর্সে আছে পিগ অ্যান্ড প্রুন সস, একটা পিগ রয়েছে আর প্রুন সস রয়েছে। তারপরে কি রয়েছে নিচেই, তারপরে বলেছে অ্যাট দ্য বটম, আর একদম নিচের যে কোর্স সেখানে আছে কাপস টাং অ্যান্ড ব্রেনস, একটা বাছুরের টাং রয়েছে, তার ব্রেনস রয়েছে। প্রথম কোর্সে একটা পিগ রয়েছে, প্রুন সস রয়েছে। অনেকটা মনে হচ্ছে যেন সেই ম্যাকবেথের সেই উইচ সিন চলছে আমাদের, সেই কলড্রনে যেখানে সব কিছু বাজা হচ্ছিল, সেরকম উইচ সিন বলেই মনে হচ্ছে, কিন্তু এটা কোনো উইচ সিন না, এটা সাপার সিন। ওকে, তো সেই সাপার সিনে কি হচ্ছে, ফার্স্ট কোর্স দেখো তাহলে পিগ প্রুন সস, বটমে রয়েছে কাপস টাং রয়েছে, ব্রেনস রয়েছে, এছাড়াও আরও অন্যান্য আইটেমসের উল্লেখ আছে, যেমন পক পাই, একটা পর্কের পাই রয়েছে, ব্রয়েলড র্যাবিট রয়েছে, সসেজ রয়েছে, ফ্লোরিনটাইন রয়েছে, শেকিং পুডিং রয়েছে, ডিশ অফ ট্যাফটি ক্রিম রয়েছে, সব নানান ধরনের মানে এক্সপেন্সিভ সব খাবার দাবারের এখানে তারা ব্যবস্থা করে রেখেছে। এসব দেখেই তো মার্লোর হয়ে গেছে। তো মার্লো তখন বলছে যে এখানে কি আমরা গোটা কর্পোরেশন নিয়ে চলে এসেছি নাকি খাবার জন্য, এটা দুজন মানুষের খাবার না গোটা কর্পোরেশনের খাবার। তো যাই হোক, এরকম একটা খুবই মানে একটা হাস্যকর একটা সিন এখানে রয়েছে, সেটা তোমরা একবার পড়ে নিতে পারো। তো যাই হোক, এই পয়েন্টটা আমাদের হয়ে গেল। মার্লো বলছে এত কিছু করতে হবে না, এর মধ্যে যে কোনো একটা কোর্স তুলে আমাদের দিয়ে দিন, এই সব কোর্সগুলো দেওয়ার দরকার নেই, যে কোনো একটা কোর্স সেটাই যথেষ্ট, সেটাই মোর দ্যান ইনাফ হয়ে যাবে, সেটা দিয়ে দিন আমাদের। ওকে, তো এইসব এদের আচরণ দেখো একদম অবাক হয়ে গেছে মিস্টার হার্ট ক্যাসেল, যে কী ধরনের ইম্পিউডেন্ট বিহেভিয়ার মার্লো করছে। আর যে মার্লো সম্পর্কে তার পুরনো বন্ধু ওল্ড স্যার চার্লস মার্লো, মার্লোর বাবা, চিঠিতে লিখেছিলেন যে তার ছেলে মার্লো সে হচ্ছে মোস্ট মডেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা জগতের সবথেকে বিনয়ী ব্যক্তি হচ্ছে এই মার্লো, এই হচ্ছে তার প্রমাণ, এই বিনয়, এই তার বিনয়, যে মিস্টার হার্ট ক্যাসেল একজন বৃদ্ধ ব্যক্তি, তার বাড়িতে এসেছে, তার কাছে মদ চাইছে, তার কাছে বলছে যে খাবারে কি রয়েছে আমি নিজে এগুলো ঠিক করব কি আছে, এরপরে আবার বিছানা করার কথাও বলবে তাকে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো একটা বেশ মজাদার সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। এরপরে দেখো কি হচ্ছে নেক্সট, মিস নেভিল। এবারে এই সব ঘটনা ঘটার পর এরা লিভ করে যাচ্ছে। হ্যাস্টিংস দেখছে যে মিস নেভিল তাদের দিকে এগিয়ে আসছে। হ্যাস্টিংস দেখে প্রথমে খুব অবাক হয়ে গেছে যে এখানে মিস নেভিল কোথা থেকে চলে এলো, কারণ ওরা তো ভাবছে এটা একটা ইন, তাহলে এই ইনে কোথা থেকে মিস নেভিল এসে হাজির হয়ে গেছে। তো মিস নেভিল এসে তখন হ্যাস্টিংসের সঙ্গে তোর কথোপকথন শুরু হচ্ছে। হ্যাস্টিংস বলছে এই ইনে তুমি কোথা থেকে এলে। মিস নেভিল তখন অবাক হয়ে বলছে ইন, এটা ইন নাকি, এটা তো মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি, মিসেস হার্ট ক্যাসেল হচ্ছে আমার আন্ট, আমি এই বাড়িতেই থাকি, তো এটাকে তুমি ইন কি করে বলছো, তোমাকে কে বলেছে এটা ইন। তখন বুঝতে পেরেছে যে মিস নেভিল যে এটা আসলে টনির কাজ, তখন হ্যাস্টিংসকে সে জানিয়েছে। এবার হ্যাস্টিংস তাহলে জেনে গেছে বিষয়টা, যে আমরা আসলে একটা বড় মিস্টেক করে ফেলেছিলাম, এটাকে ইন ভেবে এটা হচ্ছে মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি। এরপরে দেখো কি হচ্ছে, মিস নেভিল বলছে অ্যান ইন, এটা কোট করে নাও, আই শিওর ইউ মিস্টেক, মাই আন্ট মাই গার্জিয়ান লিভস হিয়ার। তো এবার দেখো মিস নেভিল বলছে অ্যান ইন, আই শিওর ইউ মিস্টেক, মাই আন্ট মাই গার্জিয়ান লিভস হিয়ার। তো মিস নেভিলের কাছ থেকে হ্যাস্টিংস প্রথম জানতে পারলো যে আসলে এটা ইন নয়, এটা মিস্টার হার্ট ক্যাসেলেরই বাড়ি। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে তোমার হ্যাস্টিংস প্রথম কার কাছ থেকে জেনেছিল এটা, তো মিস নেভিল তাকে জানাচ্ছে। এরপরে মিস্টার হ্যাস্টিংস কি বলছে মিস নেভিলকে, যে উই উইল বি ইন ফ্রান্স
হোয়াট দ্য লজ অফ ম্যারেজ আর রেসপেক্টেড। এটা নোট করো, পরের পয়েন্ট তোমাদের প্রশ্ন করবে যে অ্যাকচুয়ালি এই হ্যাস্টিংস আর নেভিল কোথায় পালিয়ে যাওয়ার, কোথায় ইলোপ করার প্ল্যান করেছিল। এরা পালিয়ে যেতে চাইছিল ফ্রান্সে। ওকে, ফ্রান্সে পালাতে চেয়েছিল। যেমন আমরা দেখেছিলাম যে তোমার জাস্টিসে ফেল্ডার আর রুথ তারা চলে যেতে চাইছিল কোথায়, সাউথ আমেরিকা। ঠিক একইভাবে এরা পালাতে চাইছে কোথায়, ফ্রান্সে। কেন ফ্রান্সে যেতে চাইছে, কারণ ফ্রান্সে বলেছে যে লজ অফ ম্যারেজ আর রেসপেক্টেড, ম্যারেজের যে লজ সেগুলোকে রেসপেক্ট করা হয়। এর মানে কি, তার মানে এই যে একটা ক্লাস স্ট্রাগল রয়েছে, একটা ক্লাস ডিস্টিংশন রয়েছে, এই যে ইন্টার ক্লাস যে ম্যারেজের ব্যাপারটা, যেটা ইংল্যান্ডে তখনও ছিল না, খুব স্ট্রিক্ট ল ছিল, সেইটা কিন্তু ফ্রান্সে নেই। সেখানে ইন্টার ক্লাস ম্যারেজ করা সম্ভব, সেখানে বিয়ের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রকমের রুলস রেগুলেশন সেখানে নেই। তো সেই যে ফ্লেক্সিবিলিটি রয়েছে ম্যারেজের, সেই জন্য তারা ফ্রান্সে গিয়ে বিয়ে করতে চাইছে। কে, মিস্টার হ্যাস্টিংস আর মিস নেভিল। পরের পয়েন্ট নোট করো। এবার দেখো মিস নেভিলস, এবার লেখো যে মিস নেভিলস আঙ্কেল দ্য ইন্ডিয়া ডাইরেক্টর গেভ হার দ্য জুয়েল বক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্রশ্ন আসতে পারে এখান থেকে। তাহলে মিস নেভিলকে তার যে ওই গয়নার যে বাক্সটা যেটা ছিল, জুয়েল বক্স যেটা ছিল, সেটা দিয়েছিল কে, সেটা তাকে দিয়েছিল তার আঙ্কেল দ্য ইন্ডিয়া ডাইরেক্টর। এইটা নোট করে নাও, তার আঙ্কেল কে ছিল, ইন্ডিয়া ডাইরেক্টর। এবার এই ইন্ডিয়া ডাইরেক্টর মানে কি, এটা কিছু ক্লিয়ার করা নেই। হতে পারে ওই তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো একজন উচ্চপদস্থ কর্মচারী হয়তো হবে, যাই হোক। তো সেই ইন্ডিয়া ডাইরেক্টর মিস নেভিলকে দিয়ে গিয়েছিল ওই বক্সটা, এবং মিস নেভিলের যে দায়িত্ব নেবে, অর্থাৎ তার আন্ট, তার আরও আন্ট রয়েছে আমরা দেখতে পাবো। মিসেস হার্টক্যাসেল হচ্ছে একজন তার আন্ট, এছাড়াও আর একজন আন্ট আছে মিসেস তোমার পেডিগ্রি, সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, মিসেস হার্টক্যাসেলের কাছে যেহেতু মিস নেভিল ছিল, সেই জন্য বক্সটা মিসেস হার্টক্যাসেলের কাছে আছে। কিন্তু যখনই তোমার নেভিলের বিয়ে হয়ে যাবে, তখন সেই বক্সটা তাকে দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে তোমার কন্ডিশন ছিল। সেই জন্য মিসেস হার্টক্যাসেল মিস নেভিলের বিয়ে তার ছেলের সঙ্গে দিতে চাইছে, যাতে গয়নার বাক্সটা বাড়িতেই থেকে যায়। কারণ সেই গয়নার বাক্সর প্রতি তার একটা লোভ রয়েছে, এই যে বৃদ্ধা মহিলা মিসেস হার্টক্যাসেল তার। ওকে, এরপরে দেখো এগিয়ে যাই আমরা। পরের পয়েন্ট যেটা তোমরা নোট করবে সেটা হচ্ছে, একটা কোট করো, সেখানে সেই কোটে লেখো সিজেরো নেভার স্পোক বেটার। এটা কোটে লেখো, এটা কোটেশন আসতে পারে। এটা কে বলেছিল, এটা হ্যাস্টিংস বলেছিল। কাকে বলছে, মার্লোকে বলছে। কি বলছে, যে সিজেরো কোনোদিন তোমার থেকে ভালোভাবে কথা বলতে পারেনি। সিজেরো নেভার স্পোক বেটার। এবার প্রশ্ন হচ্ছে, এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে, আর এই সিজেরোটাকে, সিজেরো হচ্ছে প্রাচীন রোমের একজন বিখ্যাত বক্তা, ভালো বক্তা ছিলেন, একজন মানে স্টেটসম্যান ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, একজন অরেটার ছিলেন ভালো। তো তিনি তার মানে ফায়ারি স্পিচের জন্য খুব মানে প্রসিদ্ধ ছিলেন সেই সময়, এই সিজেরো যিনি। এবার কোন কনটেক্সটে এটা হচ্ছে, মার্লো বারবার হেস্টিংসকে বলছিল যে আমি এত ভয় পাচ্ছি, এত নার্ভাসনেস, ল্যাক অফ সেলফ কনফিডেন্স আমার মধ্যে তৈরি হয়ে গেছে, যে আমি কথা বলতেই পারবো না তোমার মিস হার্টক্যাসেলের সাথে, মানে কেটের সাথে। এবারে মার্লো এখনও মার্লো জানে না যে এটা নয়, এটা মিস্টার হার্টক্যাসেলের বাড়ি। হ্যাস্টিংস আর নেভিল তারা প্ল্যান করে নিয়েছে যে মার্লোকে এখন আমরা এটা জানতে দেব না। কেন, কারণ যদি মার্লো জানতে পারে একবার যে এটা মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, আর যার সঙ্গে মার্লো এত খারাপভাবে কথা বলেছে সেটা স্বয়ং মিস্টার হার্টক্যাসেল, তাহলে মার্লো সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ তার মধ্যে সেলফ রেসপেক্ট রয়েছে, সেই সেলফ রেসপেক্টের কারণে মার্লো চলে যাবে এখান থেকে। সেই কারণে মার্লোকে আটকানোর জন্য মিস্টার হ্যাস্টিংস আর মিস নেভিল এরা দুজনাই প্ল্যান করেছে যে মার্লোকে কিছু জানতে দেয়া চলবে না। মার্লো যেরকম রয়েছে তার সেই ভুল জ্ঞান নিয়েই থাকুক, সেইটাকে ভেবেই থাকুক। কিন্তু মার্লোকে তারা কি প্ল্যান করে জানিয়েছে যে মিস হার্টক্যাসেল মানে কেট হার্টক্যাসেল আর মিস নেভিল তারা এই লোকালিটিতে একটা তোমার ডিনার করার জন্য এসেছিল। সেই ডিনার করতে আসার সময় তারা কি করেছে, তাদের হর্স বদলানোর জন্য, মানে তাদের যে ঘোড়াগুলো নিয়ে এসেছিলো তাদের গাড়িতে, তারা যেহেতু ক্লান্ত হয়ে গেছে, সেগুলো পাল্টে ফ্রেশ হর্স নেবে বলে তারা এই ইনের ভেতর এসেছে কিছুক্ষণের জন্য। এইটা জানিয়েছে, তারা গল্প বানিয়েছে একটা। সেই জন্য মার্লোর সঙ্গে এইবার মিস হার্টক্যাসেলের কথোপকথন হবে। মার্লো একদম ভয় পেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, কীভাবে আমি কথা বলবো। কিন্তু হ্যাস্টিংস তাকে সাহস যোগাচ্ছে যে তুমি পারবে, বিশ্বাস রাখো। তো এইবার কথা বলতে শুরু করেছে। প্রথম যে কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে, মানে তোমার
কুশল বিনিময় যখন হচ্ছে, সেই কথা শুনি হেস্টিংস তাকে প্রশংসা করছে মার্লোকে, যে মার্লো তুমি তো খুব ভালো কথা বলছো, সিজেরও মনে হয় তোমার থেকে কোনোদিন ভালোভাবে কথা বলতে পারেনি। ওকে, তো এরপরে দেখো এটাই হচ্ছে কনটেক্সটটা। এরপরে হেস্টিংস কি বলছে, উইদিন কোট করো, I concluded you had been bred all your life either at Ranelagh, St. James or Tower Wharf। এটা কি? তো এটা কাকে বলেছে হেস্টিংস? মিসেস হার্ড ক্যাসেলকে বলেছে। দেখো হেস্টিংস কি করেছে, নেভিলকে পাওয়ার জন্য, তার সঙ্গে ইলোপ করার জন্য মিসেস হার্ড ক্যাসেলকে সে ফ্ল্যাটার করছে, তার পায়ে তেল দিয়ে কথা বলছে। তো সেই জন্য কি বলছে, মিসেস হার্ড ক্যাসেলের সে উচ্চ প্রশংসা করছে যে আপনার যে সেন্স অফ ফ্যাশন, সেন্স অফ হেয়ার ড্রেসিং, এই যে আপনার হেয়ার ড্রেসিংয়ের যে সেন্স, নিজের পোশাকের যে ড্রেসিংয়ের যে সেন্স আপনার, এবং সিটি লাইফ সম্পর্কে আপনার যে নলেজ, লন্ডন সম্পর্কে আপনার যে নলেজ, এটা দেখে তো কখনো মনেই হয় না যে আপনি একজন গ্রামে বড় হয়েছেন। সেটা থেকে মনে হয় যে আপনার লালন পালন লন্ডনে হয়েছে, আপনার লালন পালন রানেলাগে হয়েছে, সেন্ট জেমসে হয়েছে, টাওয়ার ওয়ার্পে হয়েছে, এই সমস্ত বড় বড় জায়গায় হয়েছে। আপনাকে তো কখনো মনেই হয় না যে আপনি একজন গ্রাম্য মহিলা বলে সে উচ্চ প্রশংসা করছে মিসেস হার্ড ক্যাসেলকে। ওকে, তো এরপর দেখো মিসেস হার্ড ক্যাসেল তখন এটা শুনে কি বলছে, বলছে না না মিস্টার হেস্টিংস, এরকম কোনো ব্যাপারই নেই, আমি কখনো প্যানথিয়ন দেখিনি, আমি গ্রোটো গার্ডেন্স দেখিনি, আমি বরোগ কখনো দেখিনি। তাহলে এ সমস্ত বিভিন্ন যে লন্ডনের যে জায়গা সেগুলোর কথা বলছে, যে প্যানথিয়ন, দ্য গ্রোটো গার্ডেন্স, দ্য বরোগ, এসব আমি কখনো দেখিনি। তো এটাও নোট করে নাও তোমরা, এটা একটা পয়েন্ট, মানে এটা ওই পয়েন্টটার মধ্যেই আসছে, ওই যে রানেলাগ, সেন্ট জেমস, টাওয়ার হোয়াপ, এই পয়েন্টটার আন্ডারই এটাও চলে এলো, যে এর উত্তরে মিসেস হার্ড ক্যাসেল কি বললেন, যে আমি কখনো এসব দেখিনি। তাহলে আমি জানলাম কি করে, এই পয়েন্টের ভিতরেই চলে এসো। তো ফ্রেন্ডস, মিসেস হার্ড ক্যাসেলের যে সোর্স অফ নলেজ কার সম্পর্কে, লন্ডন সম্পর্কে, লন্ডনের ফ্যাশন সম্পর্কে, সিটি লাইফ সম্পর্কে, সেটার দুটো সোর্স আছে। একটা হচ্ছে একটা ম্যাগাজিন যেটার নাম হচ্ছে স্ক্যান্ডালাস ম্যাগাজিন, আর সেকেন্ড হচ্ছে লেটার। এই লেটারগুলো তাকে কে লেখে, তার পরিচিত দুজন মহিলা রয়েছে, তাদের লোকালিটিতেই বাড়ি, ওই ক্রুকেড লেনে বাড়ি এদের, মিস রিকেটস এই দুই মহিলার নাম। এদের কাছ থেকে মিসেস হার্ড ক্যাসেল জানতে পারে যে বর্তমানে লন্ডনে কী কী ফ্যাশন চলছে। ওকে, এবারে এখানে পরের পয়েন্ট যেটা তোমরা নোট করবে সেটা হচ্ছে মিসেস হার্ড ক্যাসেল একটা কথা বলছে, কি বলছে, হি ইজ এ স্লাই ওয়ান, SLY, হি ইজ এ স্লাই ওয়ান। এখানে প্রশ্ন আসবে এই হিটা কি? এই হিটা হচ্ছে টনি। কে বলেছে কথাটা? মিসেস হার্ড ক্যাসেল বলেছে। কাকে বলেছে কথাটা? হেস্টিংসকে বলেছে। তো কি হচ্ছে বিষয়টা, তোমার এই মিস নেভিল আর টনির মধ্যে কথোপকথন হচ্ছে। মিস নেভিল বলছে যে টনি যদিও যখন আমার সামনে থাকে তখন খুব উদ্ধত রূপে কথা বলে, তখন খুব ইম্পিউডেন্টলি কথা বলে আমার সাথে, আবার যখন প্রাইভেটলি আমার সঙ্গে কথা বলে তখন এর জন্য সে আবার ক্ষমা চেয়ে নেয় আমার কাছে। আর টনি এটা কখনোই করে না। সেই জন্য টনি প্রতিবাদ করে বলছে যে এটা একদম একটা কনফাউন্ডেড লাই, এটা সম্পূর্ণ একটা মানে বড় মাপের একটা মিথ্যা কথা এটা। এইটা শুনে মিসেস হার্ড ক্যাসেল তখন হেস্টিংসকে বলছে যে মিস্টার হেস্টিংস, আসলে টনি হচ্ছে একটা খুব চালাক ছেলে, ঠিক আছে, ও ক্লেভার বয়, ওই জন্য বলছে হি ইজ এ স্লাই ওয়ান। ওকে, এরপরে দেখো কি আসছে এখানে, লেডিস মেমোরেন্ডাম বুক। এটা কি? এই লেডিস মেমোরেন্ডাম বুক যেটা, এইখান থেকেও আবার মিসেস হার্ড ক্যাসেল তার যে তোমার হেয়ার ড্রেসিং সম্পর্কে জানতে পারে, কারণ তার উচ্চ প্রশংসা করেছে মিস্টার হেস্টিংস। এরপরে দেখো কি বলছে, এইখানে খুব মজাদার একটা বিষয় রয়েছে, একটা মিস্টার হার্ড ক্যাসেল সম্পর্কে মিসেস হার্ড ক্যাসেলের কি ধারণা। প্রথমেই আমরা সেটা জেনেছিলাম, মিস্টার হার্ড ক্যাসেলকে তিনি কি বলেছিলেন, যে একজন স্ট্রেঞ্জ ব্যক্তি, খুব অদ্ভুত তুমি একজন ব্যক্তি। আর এখানে তিনি বলছেন যে পিস অফ অ্যান্টিকুইটি, সাচ এ পিস অফ অ্যান্টিকুইটি। তো হেস্টিংস এত তার নলেজ অফ ফ্যাশনের প্রশংসা করেছে মিসেস হার্ড ক্যাসেলের, মিসেস হার্ড ক্যাসেল এত ফ্ল্যাটার্ড হয়ে গেছে সেগুলো শুনে, সে তখন বলছে যে মিস্টার হেস্টিংস, জানেন তো এই আমার পাশে এরকম একটা অ্যান্টিক পিস যদি পড়ে থাকে তাহলে কি আর আমি ফ্যাশনেবল হতে পারি কখনো? তো এই অ্যান্টিক পিস কাকে বলা হচ্ছে?
এই যে শব্দটা আছে সাচ এ পিস অফ অ্যান্টিকুইটি, মিস্টার হার্ড ক্যাসেল সম্পর্কে ইনি বলেছেন এটা। ওকে, তাহলে মিস্টার হার্ড ক্যাসেল হচ্ছে সাচ এ পিস অফ অ্যান্টিকুইটি। যখন আমার পাশে থাকে আমি কতবার তাকে বলেছি যে মিস্টার হার্ড ক্যাসেল আপনার মাথায় চুল নেই একটাও, তো এই যে ব্যাল্ড হেড টাক মাথা সেটাকে সে ঢাকার জন্য সে হুইক পরে থাকে বিশাল বড় আকারের একটা। তো মিসেস হার্ড ক্যাসেলের এটা একেবারেই পছন্দ নয়। তিনি বলেন যে এটা মডার্ন ফ্যাশন নয়, কখনো মডার্ন ফ্যাশনে এখন কেউ এসব হুইক লাগায় না। তাহলে এখন কি লাগায়? যারা বো কালচার মেনটেন করে, অর্থাৎ যারা ফুলবাবু হয়ে হায়ার সোসাইটি হায়ার ক্লাসের যে সমস্ত তোমার ব্যক্তিরা রয়েছে, ফ্যাশনেবল যারা মেন যারা রয়েছে, তারা বর্তমানে তাদের টাক মাথা ঢাকার জন্য পাউডার লাগায়, সেখানে পাউডার দিয়ে প্লাস্টার করে তারা। তো আমি তাকে বলেছি মিস্টার হার্ড ক্যাসেল আপনিও এটা করুন, আপনার টাক মাথা তো আপনি প্লাস্টার করুন পাউডার দিয়ে, কিন্তু সে কখনোই সেটা শুনবে না। সে আদিম যুগে পড়ে আছে, এখনও সেই হুইগ লাগিয়ে ঘুরে বেড়ায়। তো আমার পাশে যদি এরকম একটা অ্যান্টিক পিস থাকে তাহলে আমি কিভাবে ফ্যাশন মেনটেন করে চলতে পারি মিস্টার হ্যাস্টিংস, আপনিই বলুন। তো এই হচ্ছে কনটেক্সট এই লাইনটার। ওকে, পরের পয়েন্ট তোমরা করবে হ্যাস্টিংসের একটা কোটেশন, ইম্পর্টেন্ট কোটেশন। কি সেটা? অ্যামং দ্য লেডিজ দেয়ার আর নান আগলি, সো অ্যামং দ্য মেন দেয়ার আর নান ওল্ড। এইটা শুনে তখন হ্যাস্টিংস তখন বলছে যে মহিলাদের মধ্যে কেউ আগলি নয় আর পুরুষদের মধ্যে কেউ বৃদ্ধ নয়। মানে মেয়ের সব মেয়েরাই সুন্দর, তার বয়স যতই হোক, আর সব পুরুষই হচ্ছে ইয়াং, কেউ ওল্ড হয় না যতই বয়স হয়ে যাক তার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাস্টিংসের একটা কোটেশন। পরের পয়েন্ট আমরা নোট করব, অ্যাকর্ডিং টু মিস্টার হ্যাস্টিংস মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন সাম টাইম এগো 40 নাও 50। এটা নোট করে নাও ভালো করে। মিসেস হার্ড ক্যাসেলকে মানে এত ফ্ল্যাটার করেছে এই যখন টনি এসে গেছে, সে বলেছে যে টনি যখন প্রথম এলো মিসেস হার্ড ক্যাসেলের কাছে, তখন হ্যাস্টিংস মিসেস হার্ড ক্যাসেলকে বলছে এ কি আপনার ভাই? টনি হচ্ছে তার ছেলে, সে ইচ্ছা করে ফ্ল্যাটার করার জন্য বলছে এ কি আপনার ভাই? তো এইসব কথা বলার পর মিসেস হার্ড ক্যাসেল তখন প্রশ্ন করেছে হ্যাস্টিংসকে যে মিস্টার হ্যাস্টিংস আপনার কি মনে হয় আমার বয়স কত? তখন এই তোমার এই অ্যান্সারটা দিচ্ছে। তারপরে একটা প্রশ্ন করেছে মিসেস হার্ড ক্যাসেল যে বর্তমানে লন্ডনে ফ্যাশনেবল এজ বলতে কোন এজটাকে বোঝানো হয়? ফ্যাশনেবল এজ মানে কি? মানে লন্ডনের মহিলারা বর্তমানে কোন বয়স থেকে তোমার অর্নামেন্ট পরিধান করা উচিত বলে মনে করে। কেন অর্নামেন্ট পরিধান করা উচিত? কারণ তার যে ন্যাচারাল বিউটি সেটা আস্তে আস্তে ডিক্লাইন করে যায় টাইমের সঙ্গে, বয়স বাড়ার সাথে সাথে। তাহলে কোন টাইমের পরে ন্যাচারাল বিউটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটাকে মেকআপ করার জন্য অর্নামেন্টস লাগে, সেই এজটার কথা আমাকে বলুন। এটা জানতে চাইছে মিসেস হার্ড ক্যাসেল হ্যাস্টিংসের কাছে। হ্যাস্টিংস বিষয়টা বুঝতে পেরেছে। হ্যাস্টিংস তো জানে যে মিসেস হার্ড ক্যাসেলের বয়স 50-এর বেশি, সে এটাকে ঢেকে রাখার চেষ্টা করে, নিজেকে 40 বছর দেখাতে চায়। সেই কারণে হ্যাস্টিংস তাকে বলছে যে এতদিন তো 40 বছরই ছিল, মানে 40 ছিল, কিন্তু বর্তমানে আমি শুনেছি যে লন্ডনের যারা তোমার ফ্যাশনেবল লেডিস যারা রয়েছে, হায়ার ক্লাস লেডিস, তারা পরের শীতকাল থেকে মানে নেক্সট উইন্টার থেকে তারা এটাকে 50 বছরে নিয়ে যেতে চাইছে, মানে অ্যাবাভ 50-তে নিয়ে যেতে চাইছে। এইটা শুনে মিসেস হার্ড ক্যাসেল তো খুব খুশি। তিনি বলছেন তাহলে আমি তো এখন অনেক ইয়াং, তার মানে এখন তো আমার 50 হয়নি, আমি তো 40-তেই রয়েছি এখন। এর পরের পয়েন্ট যেটা তোমরা নোট করবে সেটা হচ্ছে মিসেস হার্ড ক্যাসেল ইজ ডেসেন্ডেড ফ্রম দ্য ফ্যামিলি অফ ব্লেনকিনশপ। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে মিসেস হার্ড ক্যাসেলের যে বংশ, সেই বংশটার নাম কি? সেটা হচ্ছে ব্লেনকিনশপ। কোন কনটেক্সটে তিনি এটা উল্লেখ করেছেন? তিনি মিস্টার হ্যাস্টিংসকে দেখাচ্ছেন যে টনিকে আপনি একটু ভালোভাবে দেখুন, টনিকে ঠিক আমার মতনই দেখতে, তার যে মুখের ভাব এক্স্যাক্টলি একদম মানে মানে একদম সেম টু সেম। আমরা ব্ল্যাঙ্কিনশন বংশ থেকে আসছি, সেখান থেকে আমরা আসছি, সেটা সে এটা বোঝাতে চাইছে। ঠিক আছে, আর এরপরে দেখো মানে টনির মুখের ভাবের সঙ্গে মিস নেভিলের একটা মিল রয়েছে, তাদের হাইটও সেম, তাদের মুখের গঠনও সেম, কারণ তারা সমস্ত আসছে কোন বংশ থেকে? ব্লেনকিনশপ বংশ থেকে। কারণ মিস নেভিল হচ্ছে মিসেস হার্ড ক্যাসেলের নিস। ওকে, সেই জন্যই কথাটা বলছে। আর এই সময় আরেকটা মজাদার ঘটনাও ঘটবে, তাদের মানে হাইটটা সেম, এটা দেখানোর জন্য মিসেস হার্ড ক্যাসেল টনি আর মিস নেভিলকে বলবে তোমরা একটু দাঁড়াও তো দুজনাই। তারা তখন একে অপরের পিছনে দাঁড়াতে মানে হাইটটা মাপার জন্য দাঁড়াবে, আর টনি কি করবে? ঠুকে দেবে মাথাটা মিস নেভিলের। তো এরকম একটা ঘটনা, এখানে মজার একটা ঘটনা রয়েছে। তো সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট পরের পয়েন্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে কমপ্লিট হাউসওয়াইফ। এটা কি?
কমপ্লিট হাউসওয়াইফ হচ্ছে একটা বুকের নাম, একটা তোমার মেডিসিনের একটা বুক। এটার পুরো নাম হচ্ছে কমপ্লিট ইংলিশ ডিসপেন্সারি। এটার লেখক হচ্ছেন জন কুইন্সি। তো জন কুইন্সি এই বইটা লিখেছিলেন কমপ্লিট ইংলিশ ডিসপেন্সারি, যে বইয়েতে ডোমেস্টিক মেডিসিন সম্পর্কে লেখা আছে, যে সাধারণ বাড়িতে মানে যে মেডিসিনগুলো রাখা উচিত, কী কী মেডিসিন রাখা উচিত কোন কোন রোগের জন্য। এবার হচ্ছে এই বইটার প্রসঙ্গ কোথায়, কোন কনটেক্সটে এটা ব্যবহার করা হয়েছে। টনির মা, টনি যখন তার সঙ্গে খারাপ আচরণ করছে, তার মায়ের কথা শুনছে না, তখন তাকে স্কল্ডিং করছে তার মা, যে তোমার জন্য আমি কী না করেছি, তুমি যখন অসুস্থ ছিলে কত রকমের তোমাকে আমি মেডিসিন দিয়েছি, যখন সেই মেডিসিনগুলো কাজ করতো তোমার মধ্যে তখন আমি কত কেঁদেছি। তখন টনি তখন বলবে এটা একটা কারণও রয়েছে এর পিছনে, তার কারণ হচ্ছে জন্ম থেকেই তুমি আমাকে ওষুধ দিয়ে যাচ্ছ, আমাকে মেডিসিন দিয়ে যাচ্ছ, আমাকে ডোজিং করে যাচ্ছ, এটা মানে নিরর্থক করছো তুমি, আমার কোনো রোগ নেই, আমি সম্পূর্ণ সুস্থ, তা সত্ত্বেও তুমি এক্সপেরিমেন্ট করছো আমার ওপরে, আমাকে গিনিপিগ বানিয়ে সমস্ত ধরনের ওষুধ তুমি আমাকে আমার ভেতরে ঠুসে দিচ্ছ, সেই কারণে তোমাকে কাঁদতে হয়েছে, সেই কারণে তুমি কেঁদেছো। সেই প্রসঙ্গটাতে এই বইটার উল্লেখ আছে কমপ্লিট ইংলিশ ডিসপেন্সারি জন কুইন্সির। ঠিক আছে, ফার্স্ট অ্যাক্টে তোমরা লক্ষ্য করেছিলে যে মিসেস হার্ডক্যাসেল মিস্টার হার্ডক্যাসেলকে বলছিলেন যে টনিকে এখন স্কুলে পাঠানো উচিত নয়, কারণ টনি সবসময় অসুস্থ থাকে, সে একটা যক্ষা পেশেন্ট, একটা কনজামশানের একটা পেশেন্ট সে। আর মিস্টার হার্ডক্যাসেল কীভাবে ব্যঙ্গ করছিল তাকে, সেটাও আমরা দেখেছি, কারণ মিসেস হার্ডক্যাসেল তাকে স্কুলে পাঠাতে চায় না, তাকে নিজের কাছে রেখে দিতে চায়, যদি খুব ভালোবাসেন তিনি তাকে, এটা আমরা শেষেও জানতে পারবো যখন হাইওয়ে ম্যান আসবে, তিনি নিজে জীবন দিতে চাইবেন টনির জন্য সেখানে গিয়ে, সেটা আমরা লাস্ট অ্যাক্টে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এইসব ঘটনা এখানে ঘটছে। পরের পয়েন্ট যেটা তোমরা নোট করবে সেটা হচ্ছে দেয়ার ইজ নট এ মোর বিটার ক্যান্ট্যাঙ্কারাস টোড ইন অল খ্রিশ্চেনডাম। এটা একটা কোটেশন, এটা কে বলেছে, এটা টনি বলেছে। কার সম্পর্কে বলেছে, মিস নেভিল সম্পর্কে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, আবার কোটেশনটা নোট করো, দেয়ার্স নট এ মোর বিটার ক্যান্ট্যাঙ্কারাস টোড ইন অল খ্রিশ্চেনডাম, মানে গোটা খ্রিশ্চিয়ান সমাজে যদি তুমি খুঁজে দেখো তাহলে এই মিস নেভিলের মতন এত ঝগড়াটে, এত তিক্ত মেজাজের একটা টোড, মানে একটা ব্যাং তুমি খুঁজে পাবে না। এরকম একটা অপমানজনক কথা বলছে সে মিস নেভিল সম্পর্কে। এর কনটেক্সটটা কি, এর কনটেক্সট হচ্ছে মিসেস হার্ডক্যাসেল চলে গেছে সেখান থেকে, এবার টনি আর তোমার হ্যাস্টিংসের মধ্যে কথোপকথন হচ্ছে। তোমার হ্যাস্টিংস জানতে চাইছে টনির কাছে মিস নেভিল সম্পর্কে তার কি মতামত। সেই সময় তিনি বলছে তোমার কি মনে হয় না যে সে খুব জেন্টেল মেজাজের একজন মেয়ে। তখন টনি তার অ্যান্সারে এটা বলছে, জেন্টেল মেজাজের মেয়ে, তুমি জানো সে কতটা ক্যান্টেঙ্কারাস, কতটা ঝগড়াটে, সে একটা টোড। তো এইটা সে বলছে মিস নেভিল সম্পর্কে। এর পরের পয়েন্ট তোমরা নোট করো, বেট বাউন্সার। এই বেট বাউন্সারকে, বেট বাউন্সার হচ্ছে টনির লেডি লাভ। ওকে, টনি যাকে ভালোবাসে সেই মেয়েটার নাম হচ্ছে বেট বাউন্সার। এই বেট বাউন্সারের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বর্ণনা দিয়েছে টনি, সেটা কি, তার চোখ দুটো কেমন, আইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ স্লুজের মতন তার মানে কালো চোখ। স্লুজ হচ্ছে এক ধরনের ফল, ঠিক আছে, কাইন্ড অফ ফ্রুট, তার মতন কালো, ঘন কালো বর্ণের তার চোখ। তার চিক্স, তার গালগুলো কেমন, অ্যাজ ব্রড অ্যান্ড রেড অ্যাজ এ পালপিট কুশান, একটা কুশানের মতন তোমার বিস্তৃত এবং নরম তার যে তোমার গাল। তো এইরকম বর্ণনা সে বেট বাউন্সার সম্পর্কে উচ্চ প্রশংসা সে করছে। ওকে, আর টনি তখন দেখো এরপরে আর কি বলছে সে, এরপরে আর একটা কোট করো, টনির কোট, আই উইল টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড হোয়ার দ্য থান্ডারিং ক্যাননস রোর। এইখানে গিয়ে শেষ হচ্ছে আমাদের অ্যাক্ট 2। এই লাইনটার কনটেক্সটটা কি, যেখানে টনি বলছে যে আই উইল টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে তোমাকে সাহায্য করব। কাকে বলছে, হ্যাস্টিংসকে বলছে। কারণ টনি এই মিস নেভিলের কাছ থেকে পালাতে চায়, সে ওর পিছন ছাড়াতে চায়, ওকে সহ্য করতে পারে না দু চোখে, আর ও সবসময় ওর পিছনে লেগে থাকে। যদিও নেভিল পছন্দ করে না টনিকে, কিন্তু কেন লেগে থাকে, কারণ ওই যে বক্সটা পাওয়ার জন্য মিসেস হার্ডক্যাসেলের কাছ থেকে, মিসেস হার্ডক্যাসেলকে ফ্ল্যাটার করার জন্য এ অভিনয় করে টনির সঙ্গে প্রেমের। ঠিক আছে, তো এইবার যখন হ্যাস্টিংস তাকে বলল যে টনি, যদি এরকম কোনো ব্যক্তিকে তুমি পাও যে তোমাকে মুক্তি দিয়ে দেবে মিস নেভিল থেকে, অর্থাৎ মিস নেভিলকে নিয়ে সে পালিয়ে যাবে, তাহলে তোমার কতটা ভালো লাগবে। তখন টনি বলছে এরকম ব্যক্তিকে আছে নাকি, তখন বলছে আছে, স্বয়ং আমি নিয়ে চলে যাব মিস নেভিলকে। তখন টনি বলছে যে তোমাদের যাবার জন্য যা কিছু করতে হয় আমি করে দেবো, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমাদের সাহায্য করব। টনি প্রমিস করলো
যে আমি তোমরা ওই বাগানে দাঁড়াবে, আমি আমার দুটো ঘোড়া আমি দিয়ে দেবো, সেই ঘোড়া তোমাদের ক্যারেজে লাগিয়ে তোমরা চলে যাবে, পালিয়ে যাবে, আমি হেল্প করবো তোমাদের। আর যে কাস্কেটটা আছে ওই গহনার বাক্সটা, সেটাও আমি উদ্ধার করে এনে দেবো আমার মায়ের কাছ থেকে, তোমাকে দিয়ে দেবো, সেটাও তুমি পেয়ে যাবে। তো হ্যাস্টিংস তো খুব খুশি, টনিও খুশি, মিস নেভিলও খুশি, সবাই তাহলে সমান মাপের খুশি। যদিও মিস নেভিল ঘটনাটা এখনও জানে না, ওকে, এটা নিয়েও একটা ঘটনা ঘটবে, মিস নেভিল এখনও জানে না। তাহলে টনি আর হ্যাস্টিংসের মধ্যেই কথোপকথন হয়ে গেছে। আর লাস্টের যেটা লাইনটা আছে, হোয়ার দ্য থান্ডারিং ক্যাননস রোর, এটা টনি গান গাইছে। টনি গান গাইতে ভালোবাসে, মাঝে মধ্যেই গান গায়। এল হাউসে সে একটা গান গাইছিল মদ নিয়ে, ওকে, তো এখানে সে এই গানটা গাইছে, এটা গানটার একটা লাইন। তো এইখানে গিয়ে শেষ হচ্ছে আমাদের অ্যাক্ট 2। নেক্সট হেডিং করো অ্যাক্ট 3। তো এখনও অনেক কিছু রয়েছে, অনেক অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ভিডিও, এটা আপলোড করা যাবে কিনা, কীভাবে এটাকে আমি এডিট করবো আমি নিজেই জানি না। চলো অ্যাক্ট 3, যদি একটাতে সম্ভব না হয় দুটো পার্ট করেও আমি দিতে পারি, এটা 2 বা 3টে পার্ট করে, কিন্তু বানিয়ে দিচ্ছি একসাথে আমি। অ্যাক্ট 3, মিস হার্ডক্যাসল। আই ফাইন্ড দ্য অরিজিনাল এক্সিডস দ্য ডেসক্রিপশন। এবার কি হচ্ছে, মিস হার্ডক্যাসলের সঙ্গে মার্লোর অলরেডি একবার কথোপকথন হয়ে গেছে, যেখানে মার্লো এত মডেস্ট হয়ে তার সঙ্গে কথাবার্তা বলেছে, কারণ সত্যিই সে ভয় পায় এরকম কোনো মানে হায়ার ক্লাস বিউটিফুল কোনো লেডির সাথে কথা বলতে, ফর্মাল একটা টক, ফর্মাল কনভারসেশন করতে সে খুব ভয় পায়। কিন্তু যদি লোয়ার ক্লাস কোনো লেডি হয়, তার সাথে সে অত্যন্ত বোল্ডলি কথা বলতে পারে মার্লো। এই একটা অদ্ভুত তার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে মার্লোর মধ্যে। তো অলরেডি তাদের মধ্যে একটা ফর্মাল কনভারসেশন হয়েছে, যেখানে মার্লো সবসময় মাটির দিকে তাকিয়ে কথা বলছিল, সে একবার চোখ তুলে তাকায়ও নি, মানে মিস হার্ডক্যাসলকে কেমন দেখতে সেটাও সে জানে না, সে তাকায়নি তার মুখের দিকে, এইভাবে সে কথা বলে বেরিয়ে গেছে। এরপরে মিস হার্ডক্যাসল আসছে মিস্টার হার্ডক্যাসলের কাছে। মিস্টার হার্ডক্যাসল আর মিস হার্ডক্যাসলের মধ্যে কথোপকথন হচ্ছে। মিস হার্ডক্যাসল বলছে যে ডেসক্রিপশন তুমি আমাকে দিয়েছিলে মার্লো সম্পর্কে, যে কতটা মডেস্ট একজন ব্যক্তি, আমি দেখলাম যে অরিজিনাল মার্লো তার থেকেও বেশি মডেস্ট। এইটা শুনে মিস্টার হার্ডক্যাসল তো অবাক, যে যা বাবা, তুমি কার সম্পর্কে কথা বলছো, এর থেকে বড় মাপের সেমলেস কোনো রাফিয়ান আমি জীবনে দেখিনি। এত বড় একটা শয়তান, এত বড় একটা রাফিয়ান, একটা ব্রাজিল ডগ, এইসব কথা পর্যন্ত বলেছে তাকে মিস্টার হার্ডক্যাসল। মানে ডাইরেক্ট বলেনি, তিনি অ্যাসাইড মনে মনে বলছিলেন তার সম্পর্কে, এগুলো উল্লেখ আছে যে এই সমস্ত অপমানজনক টিপ্পণীও করেছে, কারণ তিনি নিজে অপমানিত হয়েছেন মার্লোর কাছ থেকে, চূড়ান্ত অপমানিত হয়েছেন, সেই জন্য সে এইসব বলছে। তার ভুল ভেঙে গেছে যে আমি একে মডেস্ট ভেবেছিলাম, এ মডেস্ট নয় একেবারেই, এ হচ্ছে একটা ব্রাজিল ডগ। তো সেই জন্য বলছি যে মিস হার্ডক্যাসলের কাছে সে একরকম মানে ব্যবহার করেছে, মিস্টার হার্ডক্যাসলের কাছে সে অন্যরকম ব্যবহার করেছে। সেই জন্য সম্পূর্ণ দুটো একদম প্যারাডক্সিক্যাল, দুটো কনফ্লিক্টিং তার যে আচরণ, সেই দুটোকে মেলাতে পারছে না। তো এইবার দেখো মিস হার্ডক্যাসল তখন কি বলছে এটা শুনে, যে তার যে মভিয়েজ হন্তে, এই বিষয়টা প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এটা একটা তোমার ফরেন একটা ফ্রেজ, এই মভিয়েজ হন্তে, এর মানে কি, এই মভিয়েজ হন্তে মানে এটা ফ্রেঞ্চ একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে ফুলিশ ব্যাশফুলনেস। এটা কে বলেছে, এটা মিস হার্ডক্যাসল বলেছে মার্লো সম্পর্কে, যে মার্লো চরিত্রের মধ্যে কোন গুণটা সব থেকে প্রথম আমাকে আকর্ষণ করেছিল, স্ট্রাক করেছিল ফার্স্ট, সেটা হচ্ছে তার মভিয়েজ হন্তে। মভিয়েজ হন্তে মানে হচ্ছে তার যে এই যে বোকা বোকা, তার একটা লাজুক স্বভাব, এই যে শাইনেস, এই যে ব্যাশফুলনেস, এই বিষয়টা তাকে স্ট্রাক করেছিল ফার্স্ট। ওকে, তো নেক্সট পয়েন্ট দেখো, মিস্টার হার্ডক্যাসল তো অবাক এসব শুনে, যে কার সম্পর্কে তুমি কথা বলছো, মার্লো সম্পর্কে। তো এরপরে মিস্টার হার্ডক্যাসলের উত্তর বলছে যে বুলি ডাউসন এর থেকে বেশি মডেস্ট। এবার এই বুলি ডাউসনটা কি? বুলি ডাউসন হচ্ছে একটা নটোরিয়াস রাফিয়ান ইন লন্ডন, 18th সেঞ্চুরির একজন বিখ্যাত গুন্ডা ছিল লন্ডনের, যার নাম হচ্ছে বুলি ডাউসন। তো মিস্টার হার্ডক্যাসল বলছে যে মার্লোর যে আচরণ, সেটা দেখে মনে হয় যে এর থেকে বেশি মডেস্ট তো স্বয়ং বুলি ডাউসন। হার্ডক্যাসল এরপর আবার কি বলছে দেখো, যে না এই পয়েন্টটার প্রয়োজন নেই, এটা বাদ দিয়ে দাও, এরপরে চলে এসো, এগুলোর প্রয়োজন নেই আমাদের। নেক্সট পয়েন্ট যেটা করবে তোমরা, সেটা হচ্ছে মিস্টার ব্র্যাজেন। মিস্টার হার্ডক্যাসল মার্লোর একটা নাম দিয়ে দিয়েছেন, তাকে মিস্টার ব্র্যাজেন বলে তিনি ডাকছেন। ব্র্যাজেন মানে হচ্ছে শেমলেস, মানে নির্লজ্জ ব্যক্তি। ওকে, মিস্টার ব্র্যাজেন বলে মার্লোকে ডাকছে। এরপরে দেখো কি হচ্ছে, ওই যে কাস্কেটটা ছিল, যেখানে সোনার গহনাগুলো ছিল, সেই কাস্কেটের মধ্যে কি কি অর্নামেন্ট রয়েছে সেই সম্পর্কে দুটো অর্নামেন্টের উল্লেখ আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে নেকলেস, একটা হচ্ছে ববস। ববস মানে হচ্ছে কানের দুল, এয়ার রিং। ওকে, তাহলে নেকলেস রয়েছে, ববস রয়েছে, আরও অন্যান্য গহনা রয়েছে, সেগুলোর উল্লেখ নেই। যাই হোক, পরের পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে রুল অফ থাম।
রুল অফ থাম মানে হচ্ছে কি থেফট, চুরি করা। ওকে, এইবার এই রুল অফ থাম এর প্রসঙ্গটা কি, এর কনটেক্সটটা আমরা জানবো। তো ফ্রেন্ডস দেখো, এবার হ্যাস্টিংস রেডি হয়ে আছে যাবার জন্য, আর টনি কি করেছে, তার মায়ের যে সিন্ধুক, সেই সিন্ধুক থেকে তোমার ওই যে কাস্কেটটা সেটা চুরি করেছে, সেটাকে নিয়ে এসে দিয়ে দিয়েছে হ্যাস্টিংসের হাতে, যে নাও তোমার জিনিস, তুমি নিয়ে চলে যাও। হ্যাস্টিংস তাকে প্রশ্ন করছে যে কীভাবে তুমি এটা ম্যানেজ করলে, কীভাবে পেলেও, তিনি তো এটা তালা দিয়ে রাখেন। তখন টনি বলছে যে আরে ভাই, আমি এটা রুল অফ থাম দিয়ে পেয়েছি, বুড়ো আঙুলের খেলা। আচ্ছা, এই বুড়ো আঙুলের খেলা মানে এই টনি বলতে চাইছে যে আমার মায়ের যে সমস্ত লকারগুলো রয়েছে, প্রত্যেকটা ড্রয়ারের একটা করে চাবি রয়েছে আমার কাছে। সেই জন্য যখন আমি এল হাউসে যাই, এই যে এত মদ খাই আমি, বন্ধুদের নিয়ে ফুর্তি করি, সেই সমস্ত টাকা পাই কোথা থেকে, আমি সেই লকার থেকে ঝেপে দিই। ঠিক আছে, তো এই যে থেফট, এই যে চুরি করার বিদ্যা, এইটাকে টনি বলছে কি রুল অফ দ্য থাম। নেক্সট পয়েন্টে আমরা আসবো। এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে মরিস প্র্যান্স, MORRICE দিয়ে একটা বিস্ময়সূচক চিহ্ন, তারপরে প্র্যান্স PRANCE, আবার একটা এক্সক্লামেশন মার্ক, এটা উইদিন কোট রাখবে। এটা কে বলছে? এটা টনি বলেছে। কাকে বলছে? হ্যাস্টিংসকে বলছে। তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, সেই কথোপকথনের সময় কি হচ্ছে, এইবার মিসেস হার্ডক্যাসল সেখানে প্রবেশ করছে, সেইটা দেখে তখন টনি বলছে আরে তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, মা আসছে। সেই জন্য বলছে মরিস প্র্যান্স, এর অর্থ হচ্ছে গেট অফ কুইকলি, মানে তাড়াতাড়ি লিভ করো এখান থেকে। নেক্সট পয়েন্ট তোমরা লিখবে মিসেস হার্ডক্যাসলের একটা উক্তি। কি বলছে? দ্যাট ন্যাচারাল ব্লাশ ইজ বিয়ন্ড 1000 অর্নামেন্টস। মিসেস হার্ডক্যাসল এখনও জানতে পারেননি। সো ডিয়ার ফ্রেন্ডস, লাইন এসে গেছে আবার, চলো শুরু করা যাক। তোমাদের অসুবিধা হলো খুবই, তো একটু অন্ধকার ছিল ব্যাকগ্রাউন্ডটা, তো এবার লাইট আবার চলে এসছে, কোনো সমস্যা নেই। চলো আমাদের টার্গেট শেষ করব, আমরা শেষ করব, এগিয়ে যাই আমরা, চলো। তাহলে দ্যাট ন্যাচারাল ব্লাশ ইজ বিয়ন্ড 1000 অর্নামেন্ট। মিসেস হার্ডক্যাসল তখন কার সঙ্গে কথোপকথন হচ্ছে? এটা তোমার নেভিলের সাথে তার কথা হচ্ছে। নেভিল বারবার প্রার্থনা করছে যে আন্ট হার্ডক্যাসল, আমাকে একবার অন্তত এই গহনাগুলো পরতে দিন, একবার আমি অন্তত পরি এটা। আর মিসেস হার্ডক্যাসল কিছুতেই তাকে সেটা দিতে রাজি হচ্ছে না। সেই জন্য তাকে কি বলছে, সে তাকে ফ্ল্যাটার করছে, তাকে বলছে তুমি এসব গহনা পরে কী করবে, এত সুন্দর তুমি, তোমার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নিজের এই যে ব্লাশটা, তোমার যে ব্লাশিংটা কখনো দেখেছো তুমি? এই যে ন্যাচারাল ব্লাশ তোমার, এটা 1000 গহনার থেকেও বেশি মূল্যবান, তুমি জানোই না সেটা। তো এই সব তাদের মধ্যে হচ্ছে। তাহলে এই কোটেশনটা মনে রাখবে, এটা মিসেস হার্ডক্যাসলের কোটেশন। কার সম্পর্কে? নেভিল সম্পর্কে। পরের পয়েন্ট তোমরা করবে মিস নেভিল এর মিস নেভিল কি বলছে, দেখো একটা কোটেশন। পিপল আর জেনারেলি কাম অ্যাট দ্য মিসফরচুন অফ আদার্স। মিস নেভিল বলছে তাহলে আমার এই যে দুর্ভাগ্য, এই যে কষ্ট, কারণ মিসেস হার্ডক্যাসল নেভিলকে শেষে যখন দেখছে আর বোঝাতে পারছি না, ও বলছে একবার অন্তত আমাকে পড়তে দিন, একবার পড়তে দিন, তা আমি আর চাইবো না কখনো, একবার আমাকে পড়তে দিন। মিসেস হার্ডক্যাসল তখন বলছে আর কী করবে, আর বুঝতে পারছে না। টনি তখন মিসেস হার্ডক্যাসলকে একটা কী করেছে, ও বুদ্ধি দিয়েছে। টনি খুবই চতুর একটা ছেলে, সে তখন কী করেছে, সে তো চুরি করে নিয়েছে অলরেডি সেটা। সে মাকে বলছে মা তুমি এক কাজ করো, তুমি মিথ্যে করে বলো যে ওটা চুরি হয়ে গেছে, আর তুমি যখন বলবে ওটা চুরি হয়ে গেছে, আমি কি করব, সাক্ষী দেবো তোমাকে, আমি বলবো যে আমি সাক্ষী আছি, হ্যাঁ সত্যি ওটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, আর মিসেস হার্ডক্যাসল ভাবছে যে সত্যি করেই বলছে টনি। তখন মিসেস হার্ডক্যাসল ওটা বলেছে যে এটা চুরি হয়ে গেছে, এটা হারিয়ে গেছে, গহনার বাক্সটা আমি খুঁজে পাচ্ছি না। এই প্রেক্ষাপটে এই তোমার কথাটা, এই কোটেশানটা মিস নেভিলের কোটেশান এটা। মিস নেভিল বলছে যে মানুষ সাধারণভাবে অন্যের দুঃখ দেখে শান্ত থাকে, নিজের যখন দুঃখ আসে তার লাইফে তখন সে অশান্ত হয়ে যায়। ওকে, তাহলে পিপল আর জেনারেলি কাম অ্যাট দ্য মিসফরচুন অফ আদার্স, এই কোটেশানটা কার? মিস নেভিলের কোটেশান। পরের পয়েন্ট নোট করো ফ্রেন্ডস। ইউ শ্যাল মেক ইউজ অফ মাই গার্নেটস টিল ইউর জুয়েলস বি ফাউন্ড। কে বলেছে? মিসেস হার্ডক্যাসল বলেছে। কাকে বলেছে? মিস নেভিলকে বলেছে। তো মিস নেভিলকে সে বলছে তোমার গহনাগুলো তো হারিয়ে গেছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যতদিন না খুঁজে পাই আমি, ততদিন তুমি এক কাজ করো, আমার যে স্টোনগুলো রয়েছে সেই স্টোনগুলো তুমি পড়ো, গহনাগুলো যখন আসবে পড়বে। তো এই মিস নেভিল একটা প্রশ্ন আসে যে কোন জিনিসটা মিস নেভিলের কাছে সবথেকে ঘৃণ্য জিনিস, সেটা হচ্ছে এই গার্নেটস। এই মিসেস হার্ডক্যাসলের যে গার্নেটসগুলো, এগুলো ভালো নয় একেবারেই দেখতে, তো এইগুলো মিস নেভিলের একেবারে পছন্দ নয়। ওকে, তাহলে হয়ে গেল। এর পরের পয়েন্ট চলে এসো, ক্যাথরিন হুইল। এটা একবার প্রশ্ন এসেছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে, এই ক্যাথরিন হুইল জিনিসটা কি? তো এই জায়গাতে আছে ক্যাথরিন হুইলটা। আমরা অ্যাক্ট 3 পড়ছি ফ্রেন্ডস। অ্যাক্ট 3তে এবার কি হচ্ছে, মিসেস হার্ডক্যাসল এবার যখন ভেতরে চলে গেল,
টনি সেই কাস্কেটটা হ্যাস্টিংসের হাতে তুলে দিয়েছে, মিস নেভিল লিভ করে গেছে। এইবার ঘরে টনি একা দাঁড়িয়ে রয়েছে। মিসেস হার্ডক্যাসেল এবার তার ঘরে যখন বেডরুমে গেছে, সেখানে গিয়ে তার ড্রয়ার খুলে দেখেছে যে ড্রয়ার সব মানে খোলা আছে, চুরি হয়ে গেছে, সেই সত্যিই চুরি হয়ে গেছে। সেটা দেখে সে পাগলের মতন কি করছে, দৌড়াতে দৌড়াতে আসছে টনির কাছে। সে এদিক ওদিক মানে ছোটাছুটি করতে করতে আসছে আর তীব্র চিৎকার করছে মুখ থেকে। তখন টনি তাকে বলছে যে ওই ক্যাথরিন হুইলস আসছে। তো ক্যাথরিন হুইলস কি, এটা এক ধরনের বাজি। সবথেকে ভালো তোমরা বুঝতে পারবে, এটা তোমার ওই চোরকি, এটা চোরকি বাজি একটা, তোমরা দেখেছো নিশ্চয়ই চোরকি কেমন হয়, ঘোরে আর এই যে তোমার ফুলকিগুলো আগুনের চারিদিকে ছিটকে ছিটকে যায়, সেইটাকে হচ্ছে, এটাকে বলে ক্যাথরিন হুইল। তা যেরকম সেই চোরকিগুলো মানে যে আগুনের ফুলকিগুলো যেরকম চারিদিকে ছড়িয়ে যায়, সেই রকম চিৎকার করতে করতে দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে মিসেস হার্ডক্যাসেল এগিয়ে আসছে। তো মিসেস হার্ডক্যাসেলকে টনি ক্যাথরিন হুইল বলছে এখানে। মিসেস হার্ডক্যাসেল এসে বলছে, আই অ্যাম রুইন্ড ইন আর্নেস্ট। টনি বাছা, আমি শেষ হয়ে গেছি, আমি লুট হয়ে গেছি। তাহলে এই কোটেশানটা মনে রাখবে, আই অ্যাম রুইন্ড ইন আর্নেস্ট। এটা কার কোটেশান? মিসেস হার্ডক্যাসেলের কোটেশান। কোন প্রেক্ষাপটে? যখন তিনি দেখলেন যে সত্যি করেই চুরি হয়ে গেছে তার কাস্কেটটা, সেই সময়। নেক্সট, পিম্পল। পিম্পলকে পরের পয়েন্ট করো। পিম্পল, পিম্পল হচ্ছে মিস হার্ডক্যাসেলের মেড, তার যে কাজ করে, তার মানে তার সেবা করে, তার সেবিকা। কার সেবিকা? কেটের সেবিকা। মিস হার্ডক্যাসেলের সেবিকা হচ্ছে পিম্পল। আর এই পিম্পল প্রথম মিস হার্ডক্যাসেলকে বলেছিল যে মার্লো তাকে জিজ্ঞাসা করেছিল যে মিস হার্ডক্যাসেল যে মানে এই কেট হার্ডক্যাসেল, তাকে যখন মার্লো যেতে দেখেছিল, মার্লো ভেবেছিল এটা একটা বারমেড, এটা বারে কাজ করা একটা মেয়ে। সেই কথাটা মার্লো আবার পিম্পলকে ডেকে জিজ্ঞাসা করেছিল যে পিম্পল তো কাজ করে তাদের বাড়িতে, তাকে ডেকে বলেছিল আচ্ছা ওই যে মেয়েটা যাচ্ছে ও কি মানে তোমাদের মতনই, মানে ও এখানে কাজ করে, ও কি বারমেড এখানকার? এই কথাটা পিম্পল গিয়ে কাকে বলছে? মিস হার্ডক্যাসেলকে বলছে। মিস হার্ডক্যাসেল এখান থেকে একটা পয়েন্ট পেয়ে গেছে। সে বলছে সত্যি ও আমাকে বারমেড ভেবেছিল, কারণ ও তো দেখেনি, চোখ তুলে একবারও তাকায়নি যখন তাদের কথোপকথন হয়েছিল, সে তো আমাকে চিনতেও পারবে না। সেই জন্য ও একটা পয়েন্ট পেয়ে গেছে। তখন মিস হার্ডক্যাসেল বলছে এইবার আমি একটা বারমেড সাজবো, বারমেড সেজেই আমি মার্লোর সঙ্গে কথা বলবো, দিয়ে আমি দেখবো যে সত্যি করেই ওর চরিত্র কি বদলে যায়, ওর কথা বলার ঢং কি বদলে যায়। আমার বাবা যেটা বলছিল যে ও একটা মানে শেমলেস ফেলো, একটা এরকম বোল্ডলিও কথা বলতে পারে, সত্যিই কি তাই পারে? এই যে দুটো সম্পূর্ণ অপোজিট সাইড রয়েছে তার ক্যারেক্টারে, মার্লোর চরিত্রে, সেটার প্রমাণ আমি হাতে নাতে পেতে চাইছি। ওকে, তো সেই জন্য সে কি করছে? স্টুপস টু কঙ্কার। এইখানে দেখো আমাদের যে আমাদের যে টাইটেলটা এই ড্রামার, সেই ড্রামার টাইটেলটা ফুলফিলমেন্ট হচ্ছে এই তোমার মিস হার্ডক্যাসেলের গলায়। সে এইখানে এসে বলছে যে আমি এবারে ঝুঁকে পড়ব মার্লোকে জয় করার জন্য। সে বারমেডের ভূমিকায় অভিনয় করতে চাইছে। ঠিক আছে, এরপর দেখো দ্য বো স্ট্র্যাটেজেম বাই জর্জ ফারকুহার। এখানে একটা গ্রন্থের উল্লেখ আছে, একটা অপেরার উল্লেখ আছে, সেটা হচ্ছে দ্য বো স্ট্র্যাটেজেম। কার লেখা? জর্জ ফারকুহারের লেখা একটা গ্রন্থ, দ্য বো স্ট্র্যাটেজেম, BEAU, বো স্ট্র্যাটাজেম। এটা কোন প্রেক্ষাপটে হয়েছে? মিস হার্ডক্যাসেল যখন বলছে যে আমি বারমেডের ভূমিকা অভিনয় করব এবং আমাকে তখন ঠিক চেরির মতো দেখতে লাগবে। এই চেরিকে, এই চেরি হচ্ছে ওই যে গ্রন্থটা বো স্ট্র্যাটাজেম ফারকুহারের, ওই গ্রন্থে একজন তোমার ইনকিপারের মেয়ের নাম হচ্ছে চেরি, সে ওই ভূমিকাতেই অভিনয় করতে যাচ্ছে। সেই জন্য বলছে যে আমি চেরির ভূমিকায় অভিনয় করব। পরের পয়েন্ট নোট করো। তখন যে পিম্পল ছিল সে তখন বলছে মিস হার্ডক্যাসেলকে যে ম্যাডাম আপনি অভিনয় না হয় করলেন, সে তো আপনাকে দেখেনি কখনো, সেটা ঠিক, চিনতে পারবে না আপনাকে, কিন্তু আপনার কণ্ঠ তো শুনেছে, আপনার ভয়েস তো সে শুনেছে, সেটাকে কি করবেন আপনি, কিভাবে আপনি কথা বলবেন? তখন মিস হার্ডক্যাসেল বলছে যে ওটা নিয়ে চিন্তা করো না, বার ক্যান্ট জানি আমি। এই বার ক্যান্ট মানে হচ্ছে বারের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বারে যে সমস্ত মেয়েরা কাজ করে, বারমেডরা, তারা যেভাবে কথা বলে সেটা আমি খুব ভালো করে জানি। এবার সে প্রমাণ দিচ্ছে সেটার, সে অভিনয় করে দেখাচ্ছে পিম্পলকে, দেখো পিম্পল, যেমন ধরো এই ধরো একজন বারের একজন মালিক, সে আমাকে অর্ডার দিল যে যাও ওখানে গিয়ে সার্ভ করে এসো, চলো একটু পড়া যাক, একটু পড়িনি, চলো বইটা হাতের, এই বইটা হাতের কাছেই ছিল, কিন্তু এই বইটা এতটাই মানে এর বাইন্ডিংটা এতটাই খারাপ, প্রথম দিন থেকে যেদিন নিয়েছি সেদিন থেকেই খুলে বেরিয়ে যাচ্ছে বইটা, পাতাগুলো সব। তো চলে আসি আমরা অ্যাক্ট 3-তে ফ্রেন্ডস, চলো অ্যাক্ট 3 চলে আসা যাক। অ্যাক্ট 3-তে এসে একটু পড়া যাক, চলো। এখানে
কোন জায়গাটা ছিল, বেশ এই জায়গাটা অনেকের একটু কনফিউজিং লাগে যে দাদা এর মানেটা ঠিক বুঝতে পারি না, এটা কি লেখা আছে এখানে, কি অর্থ করছে। তো সেইটা আমি একটু দেখে তোমাদের পড়ে এখানে শুনিয়ে দিই। চলো তাহলে এই দেখো, এখানে আমার কাছে যে বইটা আছে এটা তোমার মনীন্দ্রনাথ সিনহার বই, এম এন সিনহার বই, পেজ নাম্বার 52। এখানে পিম্পলকে বলছে আই টুক সামথিং লাইক চেরি ইন দ্য বো স্ট্র্যাটাজিম, যেটা আমি তোমাদের বলছিলাম। এরপরে আসছে বারক্যান্ট, এই দেখো পরের পৃষ্ঠায় চলে 53-তে। এইখানে বলছে মিস হার্ডক্যাসল আই থিঙ্ক আই হ্যাভ গট দ্য ট্রু বারক্যান্ট, ডিড ইউর অনার কল। এবার সে অভিনয় করতে শুরু করেছে, পিম্পলকে দেখাচ্ছে যে দেখো আমি একটা বারমেড, আমাকে তুমি ভেবে নাও যে আমাকে যে বাড়ির যে মালিক সে আমাকে ডাকলো, আমি তখন গিয়ে কি বলবো, ডিড ইউর অনার কল, আপনি কি আমাকে ডাকছেন মালিক। এটা বলার পর তিনি আমাকে কি আদেশ দেবেন, অ্যাটেন্ড দ্য লায়ন দেয়ার, যাও ওখানে গিয়ে লায়নকে অ্যাটেন্ড করো। তারপরে তিনি আমাকে বলবেন পাইপস অ্যান্ড টোবাকো ফর দ্য এঞ্জেল, এঞ্জেলকে গিয়ে তুমি পাইপ আর টোবাকো দিয়েছো। তারপরে তিনি আমাকে বলবেন দ্য ল্যাম হ্যাজ বিন আউটরেজাস দিস হাফ আওয়ার, ল্যাম চাইছে অনেকক্ষণ থেকে। এবার প্রশ্ন হচ্ছে এইগুলো কি, এই যে লায়ন, পাইপ, তারপরে অ্যাঞ্জেল, এগুলো কি, ল্যাম। তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে আসলে ওই বারের এক একটা রুমের নাম, কোনো রুমটার নাম ল্যাম, কোনো রুমটার নাম লায়ন, সেইটা ওই বারের মালিক তাকে বলতে চাইছে যে যাও লায়ন রুমে গিয়ে সার্ভ করেছো যে ব্যক্তি আছে ওখানে, তারপরে যে ব্যক্তি ল্যাম ঘরে আছে সেই ঘরে গিয়ে তাকে সার্ভ করো। কেন এবার পশুদের নামে, এটার ব্যাখ্যা করবো না, এটা অলরেডি ফার্স্ট একটা আমি বলে দিচ্ছি তোমাদের। সেখানে বার যেগুলো ছিল, ইনগুলো ছিল, সেগুলোর নামও বিভিন্ন পশু পাখির নামে। তো বেশ, এটা হয়ে গেল আমাদের। চলো নেক্সট পয়েন্ট যাবো আমরা। তো এরপরে দেখো কি বলছে, পরের যেটা তোমরা পয়েন্ট করবে সেটা হচ্ছে মিস হার্ডক্যাসল কতদিন কাজ করছে মার্লোকে। সে বলেছে, মার্লোকে বলছে আমি এখানে 18 বছর কাজ করছি, 18 ইয়ার্স। দেখো কি বলেছে, আই হ্যাভ লিভড হিয়ার দিজ 18 ইয়ার্স, আমি 18 বছর এখানে কাজ করছি। মার্লো এটা শুনে অবাক হয়ে গিয়ে সে বলছে যে 18 বছর তুমি কাজ করছো, তোমার বয়স কত? তখন মিস হার্ডক্যাসল তার উত্তরে বলছে যে উইমেন অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড, মিউজিক আর মহিলা এদের কখনো বয়স জানতে নেই। এবার মহিলাদের বয়স জানতে নেই আমরা জানি, মিউজিকের কেন? লাস্ট রাইড টুগেদার মনে করো, লাস্ট রাইড টুগেদারে আমাদের লেখক বলছিলেন যে সেখানে যখন তিনি তার প্রেমকে তুলনা করছিলেন কার সাথে, একজন মিউজিক কম্পোজারের সাথে, সেখানে বলেছিল যে আমরা জানি যে মিউজিক যেটা, সেটা কিভাবে মানুষের যে তোমার পছন্দগুলো বদলে যায় মিউজিকের প্রতি, সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ একই মিউজিক বেশি দিন চলে না। সেই জন্য বলছে যে মিউজিক আউটডেটেড হয়ে যায়, সেই জন্য তার বয়স জানতে নেই, কবে এটা কম্পোজিশন হয়েছে। তো উইমেন অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড, এটা মিস হার্ডক্যাসল বলেছে। কাকে বলছে এটা? তোমার মার্লোকে বলছে। আর এর আগে মার্লোকে মিস হার্ডক্যাসল এটাও বলেছিল। আচ্ছা, এখানে মিস হার্ডক্যাসল কিন্তু মিস হার্ডক্যাসল নয়, সে হচ্ছে বারমেড, বারমেডের ভূমিকায় সে অভিনয় করছে। সে তখন বলেছিল যে আমাদের এখানে 10 দিন হলো মদ শেষ হয়ে গেছে, মানে মদ আর নেই আমাদের এখানে, 10 ডেজ। অ্যাকচুয়ালি সে মদ চাইনি মার্লো, তোমরা ভালো করে পড়বে, মার্লো সেখানে চাইছিল কিস করতে তাকে। সে দেখেই মুগ্ধ হয়ে গেছে তাকে, সেই বারমেডকে দেখি, সে দেখেই তাকে একদম এত বোল্ড রিয়্যাক্ট করেছে, সে একেবারে কিস করতে চলে গেছে তাকে সাথে সাথে। যে মার্লো যখন মিসেস হার্ডক্যাসলের সঙ্গে একটা ফর্ম্যাল টক করছিল, সে চোখ তুলে তাকাতে পারছিল না, সে গ্রাউন্ডের দিকে তাকিয়ে কথা বলছিল, সেই মার্লো শুরুতেই কিস করতে গেছে তাকে। তো সেই যখন কিস করতে গেছে, সেইখানে তার যে মধু সে পান করতে চাইছিল তার মুখে, আর তখন সেই কথাটা ঘুরিয়ে নেবার জন্য বারমেড হিসেবে মিস হার্ডক্যাসল বলছে সেটাকে মদ ধরে নিয়েছে, ওয়াইন ধরে নিয়েছে। তখন ও নেকটার বলেছিল, এখানে নেকটার অর্থে ও মদ নিয়েছে, যে নেকটার নামে কোনো মদ আমাদের এখানে নেই, আর আমাদের এখানে ওয়াইন 10 দিন হলো শেষ হয়ে গেছে। এইভাবে সে এড়িয়ে গেল বিষয়টাকে। কিন্তু মার্লোর ক্যারেক্টার সম্পর্কে সে জানতে পারছে ধীরে ধীরে যে সত্যিই আমার বাবা যেটা বলছিল, যে এর মধ্যে বোল্ডনেস সেটা রয়েছে। তাহলে দুটো চরিত্রের মধ্যে রয়েছে একসাথে। এরপর দেখো পরের পয়েন্ট করো, অ্যাট দ্য লেডিস ক্লাব ইন টাউন আই অ্যাম কল্ড দেয়ার এগ্রিয়েবল র্যাটল, মাই নেম ইজ সলোমন্স। দেখো এখানে দেখো যেমনভাবে মিস হার্ডক্যাসল অভিনয় করছে বারমেডের ভূমিকায়, মার্লো নিজে একটা নতুন নাম নিয়েছে। মার্লো তাকে বলছে যে আমি কি করি, আমাদের একটা ক্লাব রয়েছে, সেখানে অনেক বৃদ্ধা মহিলারা থাকে, হায়ার ক্লাসের যে মহিলা, সেই সব মহিলাদের মধ্যে তিনি বলেছেন মিসেস মন্ত্রাপ, লেডি বেটি ব্ল্যাকলেক, কাউন্টেস অফ স্লিগো, মিসেস ল্যাংহর্নস, মিস বিডি বাকিনশন
ওকে, বাক্সকিন, সরি, মিস বিডি বাক্সকিন, এরা সব সেই ক্লাবের মেম্বার। আমরা একসাথে মজা করি, একদম ভোর 3টে পর্যন্ত আমরা মদ, সেখানে আনন্দ ফুর্তি, সেখানে রেভেলরি চলে আমাদের, সেখানে আমরা কার্ডস খেলি, সেখানে সাপার করি, সেখানে ওয়াইন পান করি, আমরা ওল্ড উইমেন সেখানে থাকে, আমরা পিএমপিসি করি সেখানে। আর সেখানে আমাকে তারা ভালোবেসে র্যাটেল বলে ডাকে। তাহলে এটা নোট করবে, র্যাটেল বলে মার্লোকে কারা ডাকে? এই যে তার যে এই যে তোমার লেডিস ক্লাব, তার মেম্বাররা তাকে ডাকে। কিন্তু মার্লো বলছে আমার নাম র্যাটেল নয়, আমার নাম মিস্টার সলোমন। অ্যাকচুয়ালি তার নাম মার্লো। সে আবার ভান করছে এখানে যে সে একটা অভিনয় করছে, মিথ্যা বলছে তাকে, যেহেতু সে বারমেড সেই জন্য তাকে বলছে যে আমার নাম মিস্টার সলোমন। ওকে, চলো নেক্সট পয়েন্ট, ইউ মাস্ট শো মি ইয়োর এমব্রয়ডারি। তখন এটা শুনে মিসেস হার্ট ক্যাসেল মার্লোকে বলছে যে এইসব মহিলারা যারা এখানে পিএমপিসি করে এত রাত পর্যন্ত, ভোর পর্যন্ত, এরা কি বাড়িতে কাজকর্ম করে না? তখন মার্লো বলছে তুমিই কাজকর্ম করো নাকি? তখন বলছে হ্যাঁ, আমি সারাদিন কাজ করি, আমি এমব্রয়ডারির কাজ করি। তখন বলছি ঠিক আছে, আমি তোমার এমব্রয়ডারির কাজ দেখব। তো ফ্রেন্ডস, এইখানে লাস্টের পয়েন্ট যেটা মনে করবে, যেটা নোট করবে তোমরা, সেটা হচ্ছে 7 অ্যামিস এস 3 টাইমস। এইটা কি? এই 7 অ্যামিস এস থ্রাইস, এটার মানে কি? দেখো, মার্লো যখনই একটা প্রেমালাপ শুরু করেছে ওই বারমেডের সাথে, মানে মিস হার্ট ক্যাসেলের সাথে, সেই সময় মিস্টার হার্ট ক্যাসেল এসে গেছেন সেখানে, মানে আসছেন, উনি দেখতে পাচ্ছে, মার্লো দেখতে পাচ্ছে যে আসছেন উনি এখানে ডিস্টার্ব করতে আমাদের। সেই জন্য বলছে যে আমার কপাল এত খারাপ, আমার এই যে ইল লাক, আমার এই ব্যাড লাক, এটা আমার পিছন ছাড়বে না। যখন আমি গ্যাম্বলিং করি, দেখো মার্লো গ্যাম্বলিংও করে, আবার সমস্ত গুণ রয়েছে এর মধ্যে। তাহলে বলছি যখন আমি গ্যাম্বলিং করি, সেখানে যখন আমি দান ফেলি ডাইসের, সেই দানেতে সবসময় সবথেকে লোয়েস্ট যে দান সেটাই আমার আসে। সেই দানটা হচ্ছে প্রথমে 7 তারপরে 3বার অ্যামিস এস পড়ে। তো এইগুলো সম্পর্কে ডিটেলস জানতে যেও না, এগুলো গেম একটা, সেই গেমের দান এগুলো এক একটা। শুধু মনে রাখবে এই অ্যামিস এস মানে একটা গেমের দান, এটা গ্যাম্বলিংয়ের একটা গেম এটা। সেইখানে এই যে ডাইস থ্রো করা হয়, সেইখানে একবার 7, তারপরে 3বার অ্যামিস এস, এইটাকে বলা হয় সব থেকে লোয়েস্ট দান। যার ভাগ্য খুব খারাপ সেই ওই দান ফেলে। মার্লো বলছে আমার ভাগ্যে ওইটাই থাকে চিরকাল। আর এখানেও দেখো তাই হলো। এই সময় আমি একটা প্রেমালাপ শুরু করেছিলাম, হয়তো আমি কিস করতেও পারতাম মিস হার্ট ক্যাসেলকে, সেই সময় মিস্টার হার্ট ক্যাসেল এসে হাজির, মানে ইনের মালিক এসে হাজির। তো ফ্রেন্ডস, কমপ্লিট আমাদের অ্যাক্ট 3। চলো অ্যাক্ট 4, জলদি জলদি তাড়াতাড়ি চলে আসি আমরা অ্যাক্ট 4-এ। প্রথম পয়েন্ট করো, হ্যাস্টিংস বলছে মার্লো কিপস দ্য কিজ অফ আওয়ার ব্যাগেজ। হ্যাস্টিংসের কাছে ওই ক্যাসকেটটা চলে এসছে গহনার, এবার রাখবে কোথায়? তার তো রাখার মতন কিছু জায়গা নেই। সেই জন্য সে মার্লোর কাছে পাঠিয়ে দিয়েছে একটা চাকরকে দিয়ে, চাকরকে বলেছে তুমি নিয়ে যাও এটা, মার্লোর হাতে দেবে। মার্লোর কাছে আমাদের যে ব্যাগগুলো রয়েছে, তার যে কিজ, চাবি, সেটা মার্লোর কাছে রয়েছে, সে সেখানে রেখে দেবে সেটা। এইবার দেখো আর এক মজার ঘটনা ঘটে যাবে এখানে। মার্লো তখন বলছে, দেখো কোটেশন কোট করে লেখো, টেম্পটিং ব্রিস্ক লাভলি লিটিল থিং। টেম্পটিং ব্রিস্ক লাভলি লিটিল থিং, এটা কাকে বলা হয়েছে? মিস হার্ট ক্যাসেলকে বলা হয়েছে, যে বারমেডের ভূমিকায় অভিনয় করছে। হ্যাস্টিংসের কাছে মার্লো এবার নিজের মনের ভাব প্রকাশ করেছে যে হ্যাস্টিংস, আমি আমার মানে তোমার বলতে পারো প্রাণ আমার ওষ্ঠাগত হয়ে যাচ্ছে যতক্ষণ না ওই মেয়েটিকে আমি পাবো। তখন হ্যাস্টিংস বলছে কার কথা বলছো? তখন বলছে তুমি দেখছো না ওই যে যাচ্ছে, ওই যে টেম্পটিং ব্রিস্ক লাভলি লিটিল থিং, ওর কথা বলছি। হ্যাস্টিংস তো চেনে খুব ভালো করি যে ওটা মিস হার্ট ক্যাসেল, কিন্তু এ তো জানে না। সেই জন্য তো এ বলছে যে ওকে আমার দরকার, মার্লো বলছে ওকে আমি চাই, ওকে আমি পাবোই। বেশ, নেক্সট দেখো, এর পরের পয়েন্ট তোমরা করবে জেরিমি হচ্ছে মার্লোর চাকর, মার্লোর সার্ভেন্ট। ওকে, এই জেরিমি হচ্ছে ওয়ান অফ মার্লোর সার্ভেন্টস। সে তখন কি বলছে, লিবার্টি অ্যান্ড ফ্লিট স্ট্রিট ফর এভার। কোট করো, লিবার্টি অ্যান্ড ফ্লিট স্ট্রিট ফর এভার। এখানে শুধু স্বাধীনতা, এটা একটা লিবার্টি হল, এখানে যা খুশি করতে পারি, যত খুশি আমি মদ খেতে পারি, এখানে যা খুশি করব। এসব কে বলছে? জেরিমি বলছে। কেন বলছে জেরিমি? কারণ মার্লো জেরিমিকে পারমিশন দিয়ে দিয়েছে, তার সমস্ত চাকরদের সে পারমিশন দিয়ে দিয়েছে যে এটা একটা লিবার্টি হল, এই ইনে তোমাদের যা খাওয়ার ইচ্ছা খাবে, যত মদ পান করার ইচ্ছা একদম মদ পান করে তোমরা চুর হয়ে যাবে, কেউ কিচ্ছু বলবে না তোমাদের। মার্লো তাদের পারমিশন দিয়ে দিয়েছে। সেই জন্য মিস্টার হার্ট ক্যাসেলের অবস্থাটা ভাবো একবার, তার বাড়িতে এইসব কাণ্ড কারখানা হচ্ছে, এর সমস্ত চাকর বাকর মদ খেয়ে চুর হয়ে তারা এই সমস্ত ভাট বকছে, সেখানে ঘুরে বেড়াচ্ছে, যার যা ইচ্ছা করছে। মিস্টার হার্ট ক্যাসেল এখনও পর্যন্ত সহ্য করছেন এগুলোকে। তো যাই হোক, এরপরে কি হচ্ছে দেখো, নেক্সট পয়েন্ট যেটা তোমরা করবে সেটা রেক্স প্রগ্রেস। এইটা কি?
এইবার মিস্টার হার্ডক্যাসেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে যখন এই মাতলামিগুলো তিনি দেখেছেন। আর মিস্টার হার্ডক্যাসেল নালিশ করেছিলেন মার্লোর কাছে যে আপনার যে চাকর জেরিমি সে এই সমস্ত মদ্যপান করে এই সমস্ত ভুলভাল কাজকর্ম করছে, সে নোংরামি করছে এখানে, আপনি কি তাকে পারমিশন দিয়েছেন? সে তো বলছে আপনি নাকি পারমিশন দিয়েছেন। মার্লো বলছে হ্যাঁ আমি তাকে পারমিশন দিয়েছি, আমি তাকে বলেছি যত ইচ্ছা মদ্যপান করো। এবার মার্লো কেন এতটা উদ্ধত রূপে বলছে? কারণ মার্লো ভাবছে যে এ তো একজন ইনকিপার, এর যত বেশি মদ বিক্রি হয় তত তো এ খুশি হবে, সেই জন্য সে বলছে। এদিকে উল্টো হয়ে গেছে বিষয়টা। তো এবার দেখো এই কথা শোনার পর মিস্টার হার্ডক্যাসেল তার একদম মানে আপা খুইয়ে ফেলেছে, যাকে বলে। সে খেপে গেছে, তার মাথার একদম মানে ঢাক্কান খুলে গেছে, রাগে সে একেবারে আউটবার্স্ট হচ্ছে তার। সে বেরিয়ে যেতে বলছে সঙ্গে সঙ্গে যে লিভ মাই হাউস অ্যাট ওয়ান্স, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এটা আমার বাড়ি, আমার মত চলবে এখানে, তোমরা এক্ষুনি চলে যাও। মার্লো প্রথমে তার সঙ্গে কিছু তর্কাতর্কি করছে। তর্কাতর্কি মানে সে বলছে না আমি এখানে টাকা দিয়ে এখানে আছি, এটা আমি এখানে তো আমার তো টাকা দেবো, আমি এখানে ফিস তো দেবো আমি, তাহলে আমি যা খুশি করতে পারি, এটা আমার বাড়ি এখন, এইসব বলছে। মিস্টার হার্ডক্যাসেল আরও খেপে গেছে, তোমার বাড়ি, তোমার সাহস তো কম নয়, তুমি এটা নিজের বাড়ি বলে দাবি করছো। এরপরে মিস্টার হার্ডক্যাসেল তাকে এবার কি বলছে, তাকে বলছে আচ্ছা তোমার তো তাহলে তুমি তো সব কিছুতেই অধিকার করে বসে আছো, আমার বাড়ির সব চেয়ার টেবিল সব অধিকার করে নিয়েছো, তুমি যেখানে ইচ্ছা তুমি বসছো, তাহলে তুমি বরঞ্চ এই সব চেয়ার টেবিল সব নিয়ে চলে যাও, যা কিছু আছে তোমার বাড়িতে নিয়ে চলে যাও। কী কী তুমি নিয়ে যাবে? এই দেখো একটা পেয়ার অফ সিলভার ক্যান্ডেল স্টিক্স আছে, না ওটাকে নিয়ে নাও, ওটাকে নিয়ে চলে যাও। ফায়ার স্ক্রিন, দেখো একটা ফায়ার স্ক্রিন আছে, ওটাকে নিয়ে চলে যাও। তারপরে দেখো ওখানে একটা দেখো একটা প্লেট পড়ে রয়েছে, ওটাকে নিয়ে চলে যাও। একটা বেলোজ, সেটা নিয়ে চলে যাও। সেট অফ প্রিন্টস, দেখো একটা মেহগনি টেবিল রয়েছে, ওটাকে নিয়ে চলে যাও। ওখানে একটা দেখো বড় চেয়ার রয়েছে, ওটা নিয়ে চলে যাও। আর লাস্টে তিনি বলছেন দেখো একটা প্রিন্টস রয়েছে, মানে একটা এনগ্রেভিংস রয়েছে, একটা সেট অফ এনগ্রেভিংস রয়েছে, ঠিক যেমন এনগ্রেভিংস তোমরা ড্রিম চিলড্রেনে পড়েছিলে, সেই যে এনগ্রেভিংস ছিল সেই রকম এনগ্রেভিংস একটা রয়েছে। সে রবিন রেডব্রেস্টের যে সেটা তো সেই চিমনি যেটা তোমার ছিল সেখানে, তো সেরকম একটা এনগ্রেভিংস রয়েছে। বলছে এটাকেও নিয়ে চলে যাও। এই এনগ্রেভিংসটা কার বানানো? রেক্স প্রগ্রেস উইলিয়াম হগার্থ এই এনগ্রেভিংসটা বানিয়েছিলেন, যেটার নাম রেক্স প্রগ্রেস। এই এনগ্রেভিংটা কিসের ওপরে? একটা ইয়াং ম্যান কীভাবে তার চারিত্রিক যে তোমার ডিগ্রেডেশন ঘটছে, চরিত্রের পতন ঘটছে তার কীভাবে, সেইগুলো দেখানোর জন্য, সেই ইয়াং ম্যান কীভাবে বকে যায়, তার যে সর্বনাশ কীভাবে হয়, সেইটা দেখানো হয়েছে ওই এনগ্রেভিংসটা। এইটা দেখো একটা খোঁটা দেওয়ার জন্য মার্লোকে মিস্টার হার্ডক্যাসেল বলছে এই যে রেক্স প্রগ্রেস, এই যে তোমার পেন্টিংটা, এই যে এনগ্রেভিংটা, এটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে লাগাও, খুব ভালো মানাবে সেখানে। কারণ তাকেই তিনি পয়েন্ট করে এটা মানে পোক করার জন্য বললেন। এই সব শোনার পর মার্লো এবার বলছে আর থাকা যাবে না, এত অপমান সহ্য করা যাবে না, আমি চলে যাবো এখান থেকে। এইসব করছে। নেক্সট পয়েন্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে মিস হার্ডক্যাসেল বলছেন যে এ রিলেশন অফ দ্য ফ্যামিলি। মিস হার্ডক্যাসেলের সঙ্গে মার্লোর কথোপকথন হচ্ছে, ও বারমেড, এখন ওকে বারমেডই ভাবছে মার্লো। তখন সে বলছে যে তুমি কে আসলে, এই বাড়ির সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তখন মিস হার্ডক্যাসেল বলছে যে একটা পুয়ার রিলেশন, একটা রিলেশন রয়েছে, একটা দুঃসম্পর্কের আমার সঙ্গে একটা রিলেশন রয়েছে এখানে, আর আমি তো এনাদের সম্পর্কেরই একজন হই, সেই জন্য আমি এখানে চাবি রাখার কাজ করি, আমার কাছে কি থাকে বাড়ির কাজকর্ম করে দিয়ে এসব করি আমি এখানে। এবার দেখো ডালিসিমো ম্যাকারনি, দ্য মোস্ট স্টুপিড 18th century ড্যান্ডিজ। এইবার কি ঘটছে? মার্লোকে মিস হার্ডক্যাসেল জানিয়ে দিল এইবার যে এইটাকে, যেটাকে আপনি ইন ভাবছেন, এটা কোনো ইন নয়। কারণ মার্লো একবার বলছিল তাকে যে ইনে তুমি কবে থেকে কাজ করছো বা ইন সব, বলছে এটা ইন নয়, এটাও মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি, আমি তাদের পুয়ার রিলেশন, একটা রিলেটিভ আমি একজন তাদের। তো এইবার মার্লো এটা শুনে সে তখন এত ভেঙে পড়েছে, সে তখন নিজেকে ধিক্কার দিচ্ছে আর বলছে আমি হচ্ছি সবথেকে বড় মূর্খ, সবথেকে বড় স্টুপিড, এই 18th century লন্ডনের সবথেকে বড় স্টুপিড ড্যান্ডির নাম হচ্ছে ডালিসিমো ম্যাকারনি, আমি তার থেকেও বেশি স্টুপিড। তাহলে ডালিসিমো ম্যাকারনি নোট করো, এ হচ্ছে 18th century লন্ডনের একজন স্টুপিড ফুল, একটা ড্যান্ডি, ফুলবাবু, তার থেকেও বেশি নিজেকে বলছে মার্লো এরপরে কি বলছে? দিস ইজ দ্য ফার্স্ট মার্ক অফ টেন্ডারনেস আই এভার হ্যাড ফ্রম এ মডেস্ট ওম্যান। ডিয়ার ফ্রেন্ডস, মার্লো জানতে পেরে গেছে, মার্লো শেষ বিদায় নিতে এসছে মিস হার্ডক্যাসেলের কাছে, যদিও সে এটা জানে না যে এটা মিস হার্ডক্যাসেল, সে তাকে বারমেডই ভাবছে। তার সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। এই যে বারমেড, তার প্রতি মন পড়ে গেছে। মার্লো তাকে জানিয়েছে যে তোমাকে আমি বিয়ে করতে পারি না। তার তিনখানা কারণ রয়েছে। এক হচ্ছে এই যে আমাদের ক্লাস যে ডিফারেন্স আমাদের মধ্যে, সেটা অর্থাৎ বংশ পরিচয়। সেকেন্ড হচ্ছে অর্থ, মানে ফিনান্সিয়াল দিক থেকেও তুমি অনেক নিচেই রয়েছো আমার। আর তিন হচ্ছে এডুকেশান,
আমি এডুকেটেড একজন ফেলো, তুমি আনএডুকেটেড একটা বারমেড, তো এই তিনটে কারণে তোমাকে আমি বিয়ে করতে পারি না। কিন্তু মার্লোরও মন পড়ে গেছে তার উপরে, তা সত্ত্বেও এই যে তিনটে বিষয় বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের রিলেশনে, সেটা মার্লো তাকে জানিয়েছে। এরপরে কি ঘটছে, শেষ বিদায় জানাতে মার্লো যাচ্ছে, এ তখন কি করছে, ওই কথা শুনে তার চোখ ভিজে এসছে, তার চোখে জল চলে এসছে। কার? কেট হার্ডক্যাসেলের, মিস হার্ডক্যাসেলের। অ্যাকচুয়ালি লেখা আছে বইয়েতে, দেখবে ব্র্যাকেটে, প্রিটেন্ডিং টু উইপ, সে ভান করছে কাঁদা, কারণ সে তো জানে বিষয়টা, সে তো মজা করছে। সে তখন মানে প্রিটেন্ডিং টু উইপ, সে কাঁদার ভান করছে। এটা দেখে এই যখন তার চোখে জল এসেছে, তখন মার্লো দেখো এই লাইনটা বলেছে, দিস ইজ দ্য ফার্স্ট মার্ক অফ টেন্ডারনেস আই এভার হ্যাড ফ্রম এ মডেস্ট ওম্যান। এই যে আমি মডেস্ট ওম্যানের মালা জপ করতে থাকি, যে জগতের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে একজন মডেস্ট ওম্যান, কোথায়? এই যে অশ্রু, যেটা এই মেয়েটার একটা বারমেডের চোখে এসেছে, এই যে জেন্টেলনেস তার মধ্যে, এই যে টেন্ডারনেস তার মধ্যে, আমি চলে যাচ্ছি তাকে, এই যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের তার চোখে জল চলে এসছে, যদি আমি তাকে কত অপমান করেছি তার সত্ত্বেও। এই যে টেন্ডারনেসটা, এটা কখনো আমি কোনো মডেস্ট ওম্যানের মধ্যে দেখিনি। তাহলে এইটাই হচ্ছে ফার্স্ট সাইন টেন্ডারনেসের, ফার্স্ট মার্ক অফ টেন্ডারনেস। প্রশ্ন আসবে, এই যে ফার্স্ট মার্ক অফ টেন্ডারনেস এটা কি? উইপিং, অশ্রু, এইটাই হচ্ছে ফার্স্ট মার্ক অফ টেন্ডারনেস। এখান থেকে পরের পয়েন্ট করবে তোমরা, আন্ট পেডিগ্রি। তো এইসব কাহিনী হয়ে গেছে। এইবার কি হয়েছে দেখো, যে নিচেই অপেক্ষা করছে হ্যাস্টিংস, টনি তাকে বলেছে আমি তোমাকে সাহায্য করব। মিস্টার হ্যাস্টিংস এবার একটা চিঠি লিখে টনিকে জানাচ্ছে যে কিভাবে তুমি সাহায্য করবে, কখন তুমি আমাদের ঘোড়া পাঠাবে আমাদের জন্য, এই সব কিছু তাকে জানানোর জন্য একটা চিঠি লিখছে। সেই চিঠিটা কার হাত দিয়ে পাঠাচ্ছে? ডিগোরির হাত দিয়ে, যে ডিগোরি হেড সার্ভেন্ট তাদের, প্রথমেই পেয়েছিলাম আমরা। তো সেই ডিগোরির হাত দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। ঘরেতে উপস্থিত আছে টনি, মিসেস হার্ডক্যাসেল আর তোমার নেভিল। চিঠিটা গিয়ে ডিগোরি কার হাতে দিয়েছে? টনির হাতে। টনি বলেছে আমার সমস্ত চিঠি আমার মা পড়ে, আমার মায়ের হাতে দাও। ডিগোরি বলছে না, যিনি পাঠিয়েছেন তিনি স্পেশালি বলেছেন যাতে আমি আপনার হাতেই দিই, তাই আপনাকেই পড়তে হবে। টনি খুব একটা শিক্ষিত না, সে খুব বেশি পড়াশোনা জানে না, সে স্কুলেই যায়নি, সেই কারণে টনি কিন্তু তার পড়তে অসুবিধা হচ্ছে। সে প্রথমে ওপরের লেখাটা পড়তে পেরে যে টনি লাম কিন্তু লেখা আছে আমার নাম, তারপরে আর সে পড়তে পারছে না। এই এপিসোডটা খুব মজার এপিসোড একটা, এটা তোমরা একবার পড়ে নেবে। তো এইবার কি হচ্ছে, মিসেস হার্ডক্যাসেল, নেভিল বুঝতে পেরে গেছে হাতের লেখা দেখে, যেটা হ্যাস্টিংসের হাতের লেখা, সে বুঝে গেছে যে এইবার একটা ক্যাটাস্ট্রফি নেমে আসতে পারে আমার লাইফে যদি জানাজানি হয়ে যায়। কারণ ওই চিঠিতে হ্যাস্টিংস কী লিখেছে সে জানে, সে ইলোপমেন্টের কথা লিখেছে। সেই জন্য সে মিসেস হার্ডক্যাসেলকে একটু দূরে নিয়ে যাচ্ছে সেখান থেকে, দিয়ে তাকে বলছে যে চলো শোনো আন্ট, টনি কত চালাক ছেলে, কত তার মধ্যে ইন্টেলিজেন্স রয়েছে, সে মার্লোকে কত ট্রিকি একটা অ্যান্সার দিয়েছিল তার একটা কথার, কত ফিলোসফিক্যাল কথা বলেছিল সে মার্লোকে, সেইগুলো আমি আপনাকে বলছি চলুন, দিয়ে একটু দূরে নিয়ে গেছে মিসেস মার। টনি অনেকক্ষণ চেষ্টা করছে পড়ার, কিন্তু পড়তে পারছে না। তখন সে তার মাকে দিতে চাইছে, তখন মিস নেভিল কী করছে, সেটাকে কেড়ে নিচ্ছে তার হাত থেকে। কেড়ে নিয়ে সে পড়তে পড়তে একটা গল্প বানাচ্ছে যে এই চিঠিটা তোমার একজন বন্ধু পাঠিয়েছে, কোথাও একটা ম্যাচ হয়েছিল, একটা তোমার কক ফাইট হচ্ছিল, একটা মোরগের যে ফাইট হয় সেই ফাইট হচ্ছিল, সেখানে দুটো ক্লাবের মেম্বার তারা লড়াই করছিল, সেই নিয়ে তোমাকে এটা চিঠি পাঠিয়েছে, এখানে পড়ার মতন কিছু নেই। টনি তখন দিয়ে সে সেটাকে ফেলে দিচ্ছে। টনি সেটাকে নিয়ে বলছে আরে পড়ার মতন কিছু নেই মানে, আমাকে এটা জানতেই হবে, এই কক ফাইটটাকে তুমি কত ছোটো জিনিস ভাবছো নাকি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার লাইফে, তাহলে আমি জানবো অবশ্যই কী ঘটনা ঘটেছে। এই করতে করতে মিসেস হার্ডক্যাসেল চিঠিটা নিয়ে বলছে আচ্ছা দেখি, আমি দেখি কী লেখা আছে। ব্যাস, তিনি পড়তে শুরু করেছেন, তিনি দেখেছেন এটা হ্যাস্টিংসের লেখা। হ্যাগ বলে সম্বোধন করেছে মিসেস হার্ডক্যাসেলকে, ওইখানে নোট করো, হ্যাগ, HAG, হ্যাগ মানে হচ্ছে আগলি লুকিং ওল্ড ওম্যান, একজন কুৎসিত বৃদ্ধা মহিলা। যে হ্যাস্টিংস এত ফ্ল্যাটার করছিল মিসেস হার্ডক্যাসেলকে, সে মিসেস হার্ডক্যাসেলকে চিঠিতে লিখেছে ওই হ্যাগটার চোখের আড়ালে আমাদের পালাতে হবে। তো মিসেস হার্ডক্যাসেল তো পাগল হয়ে গেছে পুরো রাগেতে ক্রোধেতে। তিনি তখন বলছেন আমি সব ব্যবস্থা করে দেবো, চলো এই মুহূর্তে মিস নেভিল তোমাকে আমি তোমার আন্ট পেডিগ্রির কাছে দিয়ে আসবো, তারপরে আমি টনিকে দেখছি তোমার কি হয়। তো এইখানে আন্ট পেডিগ্রি তাহলে কে বুঝতে পেরেছো, এ হচ্ছে মিস নেভিলের আরেকজন আন্ট। আর মিস নেভিল বলেছে যে এই আন্ট পেডিগ্রি মিসেস হার্ডক্যাসেল, এই যে আন্ট আমার, এর থেকেও 10 গুণ ভয়ঙ্কর সেই মিসেস পেডিগ্রি আবার, সেই জন্য তার কাছে সে যেতে চায় না কখনোই। টনি তখন বলছে ও ইটস এ প্রিটি ক্রিয়েচার,
এইখানে এটা কার উদ্দেশ্যে বলেছে? এটা মিস নেভিলের উদ্দেশ্যে বলেছে। এটা মানে এর আগে ঘটনাটা ঘটেছে, এটা সে মিসেস নেভিলের উদ্দেশ্যে বলছে, ও ইটস এ প্রিটি ক্রিয়েচার, হ্যাজেল আইজ, লং ফিঙ্গার্স। যে মিস নেভিলসকে টনি আগে বলেছিল যে মোস্ট বিটার ক্যান্টেঙ্কারা স্টোর্ড ইন অল খ্রিশ্চিয়ানডাম, সেই আবার তাকে বলছে ইটস এ প্রিটি ক্রিয়েচার, অভিনয় করছে মিসেস হার্টক্যাসেলের সামনে। ওকে, নেক্সট। তাহলে এগুলো বাদ দাও, এগুলো দরকার নেই। এরপরে চলে এসো মিসেস হার্টক্যাসেল, এবারে তার একটা কোট দেখো, ইউ আর দ্য ভেরি পিঙ্ক অফ কোটসি অ্যান্ড সার্কামস্পেকশন। কাকে বলছি ইউ আর দ্য ভেরি পিঙ্ক অফ কোটসি? তুমি এমনভাবে অভিনয় করো, এমনভাবে ভান করো যেন তোমার থেকে বেশি বিনয়ী, তোমার থেকে বেশি সম্ভ্রমী কোনো ব্যক্তি এই জগতে আর নেই। এটা মিস নেভিলকে বলছে ওই চিঠিটা পড়ার পরে, যে তুমি এদিকে অন্য একজন পুরুষের সঙ্গে তোমার একটা প্রেমালাপ হয়ে রয়েছে আগে থেকে, তার সঙ্গে তুমি পালানোর চেষ্টা করছো, আর তুমি এমনভাবে ভান করো আমার সামনে টনিকে যেন তুমি কত ভালোবাসো। তাহলে তোমার মতন এরকম পিঙ্ক অফ কোটসি আর আমি কখনো দেখিনি। সেটা কাকে বলছে মিস হার্টক্যাসেল? তোমার মিস নেভিলকে। এরপরে একটা পয়েন্ট করো, সার্ভেন্ট, উই আর টু গো 30 মাইলস বিফোর মর্নিং। মিসেস হার্টক্যাসেল এবার বেরিয়ে গেছে সব বলে, একটা সার্ভেন্টকে অর্ডার দিয়েছে, মিস নেভিলকে তৈরি হতে বলো, আমরা এক্ষুনি এই রাত্রেই আমরা বেরোবো, মিস পেডিগ্রি বাড়ি যাব। সার্ভেন্টটা মিস নেভিলকে এসে খবর দিচ্ছে যে মিসেস হার্টক্যাসেল অপেক্ষা করছে আপনার জন্য, আপনি তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে নিন। 30 মাইল আমাদের যেতে হবে তাহলে মিসেস পেডিগ্রির বাড়ি কতটা এখান থেকে? 30 মাইল। 30 মাইল আমাদের যেতে হবে সকাল হবার আগেই। এরপর দেখো কি হচ্ছে, পরের পয়েন্ট, টনি বলছে মিট মি 2 hours হেন্স অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন। আচ্ছা, এইখানে এই বিষয়টা আমি বলেও দিচ্ছি, ঘটনাটা কী হয়েছে অ্যাকচুয়ালি। এই যে কাস্কেটটা যেটা মার্লো পাঠিয়েছিল হ্যাস্টিংসকে, এই হ্যাস্টিংস পাঠিয়েছিল মার্লোকে একটা চাকরের হাত দিয়ে। মার্লো তো বিষয়টা জানে না যে এটা কার ক্যাসকেট, কী বিষয় এটা। সে দেখছে যে আমি কোথায় রাখবো এরকম একটা মানে ইম্পর্টেন্ট একটা কাস্কেট, সেই জন্য সে এক্সপেন্সিভ কাস্কেটটাকে রাখার জন্য ওই চাকরের হাত দিয়ে মিসেস হার্টক্যাসেলের কাছে পাঠিয়ে দিয়েছে, যে মিসেস হার্টক্যাসেলকে দিয়ে এসো, তাকে বলবে যে এটা মার্লো পাঠিয়েছে, এটা যত্ন করে রাখতে তার কাছে। মানে ভেবে দেখো একবার, সেই মানে এটা আবার 360 হয়ে আবার ঘুরে সেই মিসেস হার্টক্যাসেলের হাতেই পড়েছে। মিসেস হার্টক্যাসেল ভেবেছে যে ওই চাকরটাই চুরি করেছে এটা, সেই জন্য তাকে বলেছে তুমি আমার সঙ্গে এসে দেখা করবে, ঠিক আছে, আর তিনি আবার সেটাকে সুরক্ষিত রেখে দিয়েছে। এই হচ্ছে কাহিনী, এইভাবে ধরা পড়েছে তারা। তো এইবার টনির ওপরে গিয়ে সমস্ত দোষ চাপাচ্ছে সবাই মিলে। মার্লো গিয়ে টনিকে ঝাড়ছে, হ্যাস্টিংস গিয়ে টনিকে খারাপ কথা বলছে অনেক, মিস নেভিলও তাকে বলছে অনেক নোংরা কথা। তো সব দোষ এইবার টনির ঘাড়ে গিয়ে পড়েছে। সেই জন্য টনি তখন বলছে যে তার মাথায় একটা প্ল্যান এসেছে। টনি বলছে কোনো চিন্তা নেই, আমি প্রমাণ করে দেবো, আমি তোমাদের 3 জনের সঙ্গে একসাথে লড়বো একটা স্টিক নিয়ে, ঠিক আছে, তো ক্যাসকেট নিয়ে আমি লড়বো তোমাদের সাথে। তো টনি তখন বলছে ওই বাগানে ওখানে অপেক্ষা করো, 2 ঘন্টার মধ্যে আমি আসবো, সব কিছু মিটিয়ে দেবো এসে। সে প্ল্যান করে ফেলেছে কী করবে। তো ফ্রেন্ডস, কমপ্লিট অ্যাক্ট 4। চলো লাস্ট অ্যাক্ট আমাদের। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাক্ট 5, প্রথম পয়েন্ট লেখো হ্যাস্টিংসের কোটেশন লেখো। হ্যাস্টিংস কী বলছে? হ্যাস্টিংস না, এটা কোটেশন করো না, জাস্ট এটা লিখে নাও যে হ্যাস্টিংস সার্ভেন্টস ইনফর্মস হিম দ্যাট টনি অ্যান্ড নেভিল আর 30 মাইলস অ্যাওয়ে অ্যান্ড চার্লস মার্লো হ্যাজ অ্যারাইভড। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে হ্যাস্টিংসকে কে জানিয়েছিল যে টনি এবং নেভিল 30 মাইল দূরে চলে গেছে, এখন 2 ঘন্টা পরে এটা জানাচ্ছে, এবং ওল্ড চার্লস মার্লোর বাবা এসে হাজির হয়েছে, এটা জানিয়েছিল হ্যাস্টিংসের চাকর, সার্ভেন্ট অফ হ্যাস্টিংস। সে হ্যাস্টিংসকে বলছে, হ্যাস্টিংস প্রশ্ন করছে তার চাকরকে যে এখন তারা কোথায়, মিস নেভিল আর টনি আর মিসেস হার্টক্যাসেল। সে বললো এতক্ষণে তারা প্রায় 30 মাইল পৌঁছে গেছে, কারণ 2 ঘন্টা ঘটে গেছে, 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তারা তোমার হ্যাস্টিংস এখনও সেই বাগানে অপেক্ষা করছে। সার্ভেন্ট তাকে বললো যে তোমার চার্লস মার্লো এসে হাজির হয়ে গেছেন, মানে মার্লোর বাবা এসে হাজির হয়ে গেছেন এই আধ ঘন্টা আগে। তারা দুজনে হাসাহাসি করছে মার্লো এই যে এটাকে ভেবে নিয়েছিল এই ঘটনাটা নিয়ে। মানে মিস্টার হার্টক্যাসেলও এখন জানতে পেরে গেছেন যে মার্লো আসলে একটা মিস্টেক করেছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তাদের মধ্যে, সেটা তিনি জানতে পেরে গেছেন। তিনি এখন খুশি, তিনি মার্লোকে মাফ করে দিয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে। মার্লো এটা জেনে গেছে যে এই বৃদ্ধ ব্যক্তিটি হলেন মিস্টার হার্টক্যাসেল, কিন্তু এটা জানতে পারিনি যে মিস হার্টক্যাসেলই হলেন ওই বারমেডটা। ওকে, নেক্সট পরের পয়েন্টে আমরা আসি। দেন অল মাই হোপস আর ওভার। কোট করো, দেন অল মাই হোপস আর ওভার। এই কোটেশনটা কার? হ্যাস্টিংসের কোটেশন। কখন বলছে এটা? যখন সে জানতে পারলো যে ওল্ড চার্লস মার্লো এসে হাজির হয়ে গেছে, মিস নেভিল এবং টনি 30 মাইল দূরে চলে গেছে, সে বলল আর কিছু করার নেই, আমি শেষ।
তিনটে সিন আছে এখানে। সিন 1, এটা সিন 1-এর কাহিনী বলছি আমি। মিস্টার হার্ড ক্যাসেলের নাম ডিক, নোট করো। মিস্টার হার্ড ক্যাসেলের নামটা কি? ডিক তার নাম। কী করে জানলাম আমি তার নাম ডিক? তার কারণ হচ্ছে ওনার যে বন্ধু মার্লোর বাবা মিস্টার তোমার ওল্ড চার্লস মার্লো, ওল্ড স্যার চার্লস মার্লো, তিনি তাকে ডিক বলে ডাকছেন তার বন্ধুকে। তার মানে আমরা বুঝতে পেরে গেছি মিস্টার হার্ড ক্যাসেলের যেটা খ্রিশ্চিয়ান নেম সেটা হচ্ছে তোমার ডিক। পরের পয়েন্ট, নেক্সট তোমরা পরের পয়েন্ট করো। সিন 2-এতে চলে এসো। সিন 2 হচ্ছে ব্যাক অফ দ্য গার্ডেনে ঘটনাটা ঘটছে। টনি আসছে 2 ঘন্টা পরে। টনি এসে কোট করো, দিয়ে লেখো, আই অ্যাম ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য বেস্ট ফ্রেন্ড ইউ হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড। টনি কাকে বলছে কথাটা? হ্যাস্টিংসকে বলছে যে আমি তোমার বন্ধু, তোমার সব থেকে ভালো বন্ধু আমি। কাকে বলছে? হ্যাস্টিংসকে বলছে। কেন বলছে দেখো এবার। তখন এ প্রশ্ন করছে যে কোথা থেকে আসছো, কীভাবে তুমি এলে? হ্যাস্টিংস খুব খুশি হয়েছে টনিকে আবার ফিরে আসতে দেখে। সে ভেবেছিল আর ফিরে আসবেই না, হয়তো সে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু টনি যখন ফিরে আসছে তখন সে বলছে, তো সে খুব খুশি হ্যাস্টিংস। টনি তাকে জানাচ্ছে যে 25 মাইলস ইন 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টা কেটে গেছে। সে বলছে এই 2.5 ঘন্টায় 25 মাইল আমরা অতিক্রম করেছি। কিন্তু এ অবাক হয়ে যাচ্ছে, যদি 25 মাইল অতিক্রম করে থাকে তুমি এখানে কি করছো, এখানে কি করে এলে? আসলে তারা 25 মাইল এগোয়নি, গোল গোল ঘুরিয়েছে তাদের নিয়ে গিয়ে। 5 মাইল তারা গিয়েছিল তাদের বাড়ি থেকে বেরিয়ে, সেই 5 মাইলের মধ্যে তারা চক্কর খেয়েছে, মানে ঘুরেছে ঘোড়া নিয়ে তাদের। আর মিসেস হার্ড ক্যাসেল আর নেভিল ভেবেছে যে তারা হয়তো তোমার মিসেস হার্ড ক্যাসেল তো ভেবেছে তারা 40 মাইল চলে গেছে, আসলে 25 মাইল গেছে 2.5 ঘন্টা সময়। টনি তখন বলছে, পরের পয়েন্ট করো, হ্যাঁ, দেয়ার্স নট এ পন্ড অর এ স্লগ উইদিন 5 মাইলস অফ দ্য প্লেস বাট দে ক্যান টেল দ্য টেস্ট অফ। দেখো এটা আমি তোমাদের বলছিলাম যে কী করে জানলাম আমি যে 5 মাইল গেছে, কারণ টনি নিজেই বলবে যে আমি 5 মাইল এগিয়েছিলাম, বাড়ি থেকে নিয়ে গেছি, তারপর ঘুরিয়েছি তাদের। এই 5 মাইল আমাদের এলাকার মধ্যে যত পুকুর রয়েছে, যত ডোবা রয়েছে, যত নর্দমা রয়েছে, যত আবর্জনা রয়েছে, সব জায়গায় একবার করে ফেলেছি আমি তাদের। রাত্রিরে ঘোড়ার গাড়িতে নিয়ে যাচ্ছিল, সব জায়গায় তাদের ফেলেছে, তাদের কাদা মানে কর্দমাক্ত অবস্থাতে তাদের সে নিয়ে এসছে ফিরিয়ে এখানে। কিন্তু মিসেস হার্ড ক্যাসেল জানেই না যে আবার তারা তাদের বাড়িতে ফিরে এসছে। সে ভাবছে 40 মাইল দূরে চলে গেছি আমরা। এরপরে দেখো কি ঘটছে, আর কোন কোন জায়গায় গেছে এগুলো আমি বলছি না, একবার দেখে নেবে। এখানে তোমার ওই ফেদার বেড লেন, আপ অ্যান্ড ডাউন হিল, অনেক কিছু রয়েছে। আর আলটিমেটলি তারা ক্র্যাক স্কাল কমনে পৌঁছে গেছে। টনি মিথ্যে করে বলেছে মিসেস হার্ড ক্যাসেলকে যে আমরা এখন ক্র্যাক স্কাল কমনে পৌঁছে গেছি, যে ক্র্যাক স্কাল কমন হলো দ্য মোস্ট নটোরিয়াস স্পট ইন অল দ্য কান্ট্রি। আমাদের এলাকার সবথেকে ভয়ঙ্কর স্থান, ডাকাতদের স্থান হচ্ছে এই ক্র্যাক স্কাল কমন, যেখানে হাইওয়ে ম্যানরা আসে, ডাকাতরা আসে যেখানে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। মিসেস হার্ড ক্যাসেলকে সে ভয় পাই দিয়েছে, আসলে তারা তাদের বাগানেই রয়েছে। এরপরে দেখো এবার কি ঘটছে, মিস্টার হার্ড ক্যাসেল বাড়ি থেকে বেরিয়ে আসছে, মানে একটু রাত্রে তিনি একটু নাইট ওয়াক করেন, সেই জন্য রাত্রে হাঁটার জন্য বাড়ি থেকে তিনি ওই বাগানের দিকে আসছেন। টনি দেখেছে, মিসেস হার্ড ক্যাসেল দেখেছে। তারা মানে মিসেস হার্ড ক্যাসেল ভাবছে যে এটা একটা হাইওয়ে ম্যান আসছে, একটা ডাকাত আমাদের দিকে এগিয়ে আসছে, অন্ধকারে তো বুঝতে পারছে না। আর টনি তো জানে কে আসছে, মিস্টার হার্ড ক্যাসেল আসছে। টনি সেই জন্য তার মাকে বলছে যে ওই তুমি গাছটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ো, ওই গাছের পিছনে লুকিয়ে পড়ো, আমি এখানে থাকবো, আমি তার সঙ্গে কথা বলবো, তোমার কাছে আমি পৌঁছতে দেবো না। কিন্তু এরপরে আমরা দেখবো যে ঘটনাটা আমি তোমাদের বলছিলাম যে মিসেস হার্ড ক্যাসেল অ্যাকচুয়ালি জেনুইনলি ভালোবাসে টনিকে, টনির কেয়ার করে প্রচণ্ড মাত্রাতে, এতই সে ভালোবাসে। সে যখন ওই হাইওয়ে ম্যান সামনে এসে গেছে, আসলে মিস্টার হার্ড ক্যাসেল সামনে যখন এসছে, মিসেস হার্ড ক্যাসেল এগিয়ে এসেছে টনির সামনে, এসে দাঁড়িয়েছে তাকে বাঁচানোর জন্য যে হে হাইওয়ে ম্যান, আমার সমস্ত টাকা পয়সা তুমি নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, আমার জীবন নিয়ে নাও, আমার ছেলে টনিকে ছেড়ে দাও। তাহলে এই কথা শুনে আমরা বুঝতে পারছি তার এই পদক্ষেপটা দেখে বোঝা যায় যে কতটা জেনুইনলি তিনি ভালোবাসেন টনিকে। এই জায়গায় এসে তিনি তার সমস্ত অর্থ সম্পদ, সমস্ত লোভ তিনি ত্যাগ করেছেন তার এই সন্তানের জন্য। ওকে, চলো নেক্সট। তাহলে এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে মিস্টার হাইওয়ে ম্যান কে? মিস্টার হার্ড ক্যাসেল। মিস্টার হার্ড ক্যাসেল তখন বলছে ইউ হ্যাভ বিন অফ এজ দিস 3 মান্থস। এটা কখন ঘটছে? এই সব মিটে গেছে, মিসেস হার্ড ক্যাসেল জানতেও পেরে গেছেন যে এটা মিস্টার হার্ড ক্যাসেল, অন্য কেউ নয়। টনি তাদের সঙ্গে ছলনা করেছে, তাদের ঘুরিয়েছে, এইসব করেছে, সে খুব রেগে আছে টনির ওপরে। এরপরে মিস নেভিল যে সে তাকে নিয়ে হ্যাস্টিংস পালাতে চেয়েছিল, মিস নেভিলের আবার এখানে মানে হৃদয় পরিবর্তন হয়ে গেছে। সে হ্যাস্টিংসকে বলছে যে না, আমরা পালাবো না, আমরা লুকিয়ে পালাবো না, আমরা
যাব মিস্টার হার্ট ক্যাসেলের কাছে, তার কাছে গিয়ে আমি প্রার্থনা করব, বিনয়ীভাবে প্রার্থনা করব যে আমার যে ওই যে কাস্কেটটা সেটা যেন আমি পাই, কারণ ওটাই একমাত্র আমার আঙ্কেলের স্মৃতি, ওটা আমি নিয়ে যেতে চাই। তার কাছে আমি প্রার্থনা করব। তার জন্য যদি আমাকে অপেক্ষা করতে হয় 3টে বছর, তুমি অপেক্ষা করবে না আমার জন্য? পারবে না করতে। হ্যাস্টিংসের কিছু করার নেই, সেও সাড়া দিচ্ছে তার ডাকে। তারা ফিরে আসছে আবার মিস্টার হার্ট ক্যাসেলের কাছে। একটা বিষয় তোমাদের বলে দিই এখানে, হ্যাস্টিংস আর নেভিলের যে বিয়ের বিষয়টা, এটা নেভিলের বাবা মৃত্যুর সময় অ্যাপ্রুভ করে গিয়েছিল। এটা উল্লেখ আছে এক জায়গায় যে নেভিলই তোমার হ্যাস্টিংস বলছে যে নেভিলের যে বাবা ছিলেন তিনি মৃত্যুর সময়টা ডেথ বেডে নেভিলের হাত আমার হাতে দিয়ে গিয়েছিলেন। এটা নোট করে রাখবে। তাহলে এবার সে বলছে যে এই কাস্কেটটা পাওয়ার জন্য টনি যদি তোমাকে রিজেক্ট করে তবেই একমাত্র তুমি পেতে পারো এটা। টনি বলছে আমি কি করে রিজেক্ট করব, আমি তো এখনও অ্যাডাল্টহুডে পৌঁছাইনি, আমার তো এখনও এজে আমি পৌঁছাইনি, মানে 21 বছর তো আমার হয়নি। তখন মিস্টার হার্ট ক্যাসেল বলছে আর আমি চুপ থাকতে পারবো না, এতদিন তোমার কথাই আমি চুপ থেকেছিলাম, তার স্ত্রীকে বলছে, কিন্তু এখন আমি জানিয়ে দিচ্ছি হে টনি, বিগত 3 মাস হলো তোমার 21 বছর পূর্ণ হয়ে গেছে, এখন তোমার বয়স 21 বছর 3 মাস। টনি এটা শুনে আনন্দে আত্মহারা। সে তখন ঘোষণা করছে যে আই অ্যান্থনি লামকিন, তাহলে টনির পুরো নাম হচ্ছে অ্যান্থনি লামকিন, আমি ঘোষণা করছি যে আমি মিস নেভিলকে আমার স্ত্রীর পদমর্যাদা থেকে রিজেক্ট করলাম, তাকে আমি স্ত্রী হিসেবে মানব না, আমি তাকে বিয়ে করব না, সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে। তো এইটা শুনে এবার তাহলে আর কিছু করার নেই, এদের বিয়ে হবে। আর মিসেস হার্ট ক্যাসেল এবার বাধ্য তার ক্যাসকেটটাকে ফিরিয়ে দিতে মিস নেভিলকে। এই হলো আমাদের ঘটনা। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে সবাই পিছনে লেগেছে, তো আবার চলে গেছে লাইন। তো চলো, থেমে থাকলে চলবে না, আর একটুখানি আছে, আমরা শেষ করে ফেলি। তাহলে মিসেস সিন 3, এটা ঘটনাটা ঘটছে সিন 3-তে, অ্যাক্ট 5 সিন 3, একদম লাস্ট সিন আমাদের লাস্ট অ্যাক্টের। তো এইখানে লাস্ট যেটা তোমরা পয়েন্ট করবে সেটা হচ্ছে হার্ট ক্যাসেল শেষে বলছেন অ্যান্ড দ্য মিস্টেকস অফ দ্য নাইট শ্যাল বি ক্রাউন্ড উইথ এ মেরি মর্নিং। এই যে রাত্রির যে মিস্টেকটা সকালের একটা সুন্দর তোমার অনুষ্ঠানের দ্বারা আমরা শেষ করব, অর্থাৎ বিয়ের কথা বলছেন তিনি মার্লো এবং তোমার মিস হার্ট ক্যাসেলের। আর এই যে অংশটা দ্য মিস্টেকস অফ দ্য নাইট, এইটাই তোমার মিস্টেকস অফ এ নাইট, এটা হলো তোমার সাবটাইটেল, যেটা লাস্টে মিস্টার হার্ট ক্যাসেল উল্লেখ করলেন এখানে। তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের। এরপরে দুটো এপিলোগ আছে। ফার্স্ট এপিলোগ যেটা লেখক হচ্ছেন গোল্ডস্মিথ, আর এই এপিলোগটা বলছেন কি, এপিলোগ মানে যেমন ধরো যাত্রা হোক, অপেরা হোক, সেখানে যখন শেষ হয়ে যায় অনুষ্ঠান, সেখানে একজন ক্যারেক্টার দাঁড়িয়ে এসে আগে কিছু বলেন, সেইটা হচ্ছে এপিলোগ, মানে এর পরের ঘটনাটা কি হলো সেটা কিছুটা সে বলে দেয় সেখানে। তো প্রথম এপিলোগের লেখক হচ্ছেন গোল্ডস্মিথ, বলছে কে মিসেস বার্কলি, ইনিকে, এই মিসেস বার্কলি ইনিকে, মিসেস বার্কলি হচ্ছেন যখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল এই তোমার ড্রামাটা, সেখানে মিস হার্ট ক্যাসেলের ভূমিকায় ইনি অভিনয় করেছিলেন। ইনি মুখ থেকে মিস হার্ট ক্যাসেলের জীবনের পরবর্তী ঘটনাটা কি, তার ভবিষ্যৎ কি, সেই নিয়ে তিনি বর্ণনা করছেন দর্শকদের কাছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট এপিলোগ। তোমরা এইখানে শুধু নোট করো যে এই যদি প্রশ্ন আসে যে গোল্ডস্মিথের ফার্স্ট এপিলোগটা কার স্টাইলে লেখা হয়েছে, অ্যান্সার করে আসবে শেক্সপিয়ারের স্টাইলে, শেক্সপিয়ারিয়ান স্টাইলে এটা লেখা হয়েছে। তার কারণ হচ্ছে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট ড্রামাতে জ্যাকুইস যেভাবে মানুষের জীবনের যে 7টা স্তর রয়েছে, একদম ছেলেবেলা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত, সেই 7টা যে এজ মানুষের লাইফের, সেই জ্যাকুইস যেভাবে বর্ণনা করেছিল সেই কোর্ট জেস্টার, তেমনভাবেই এখানে এই তোমার মিসেস বার্কলি বর্ণনা করছেন আওয়ার লাইফ ইজ অল এ প্লে। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কালকে আমি তোমাদের যে আমার চ্যানেলে সেখানে দেখবে আমি এই প্রশ্নটাও দিয়েছিলাম, তোমরা অ্যান্সার করছিলে যে তোমার শেক্সপিয়ারের কোন নাটকের রেফারেন্স একটা রয়েছে এই এপিলোগে। তাহলে এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, জ্যাকুইসের যে স্পিচটা। ওকে, তো ফ্রেন্ডস এখান থেকে আর কিছু প্রয়োজন নেই। এই আরেকটা নোট করো, ন্যান্সি ডাউসন, ইনি হচ্ছেন এই কোনো ব্যক্তি নয়, ন্যান্সি ডাউসন একটা কান্ট্রি ব্যালার্ডের নাম। বিভিন্ন যে ব্যালার্ড থাকে না, সেরকম একটা ব্যালার্ডের উল্লেখ করেছে ন্যানি ডাউসন, এটা একটা ব্যালার্ড। চে ফ্যারো আর একটা নাম আছে, এটা একটা গান, ইটালিয়ান সং, চে ফ্যারো। তারপরে আছে অ্যানি হেনেল, এটা হচ্ছে একটা ব্যালেরিনা, কিন্তু জার্মান ব্যালেরিনা। তাহলে নোট করো, তাহলে ন্যানি ডাউসন এটা হচ্ছে কান্ট্রি ব্যালার্ড, চে ফ্যারো হচ্ছে ইটালিয়ান সং, অ্যানি হেনেল হচ্ছে জার্মান ব্যালেরিনা, আর একটা আছে চিপ সাইড, এটা হচ্ছে লন্ডনের একটা স্ট্রিট।
ওকে, লন্ডন স্ট্রিট। মিস্টার বেইস একটা উল্লেখ আছে। এই মিস্টার বেইস হচ্ছে একটা ক্যারেক্টার, মেন ক্যারেক্টার, যেটা একটা গ্রন্থ আছে দ্য রিহার্সাল। এই রিহার্সালে জর্জ ভিলিয়ার্সের লেখা এই গ্রন্থটা রিহার্সাল। এইখানে একটা চরিত্র হচ্ছে মিস্টার বাইস। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এপিলোগ। সেকেন্ড এপিলোগের থেকে তেমন কিছু নেই। সেকেন্ড এপিলোগটা হচ্ছে তোমার জোসেফ ক্র্যাডকের। টনি লাম্পকিনের ভূমিকাতে, মানে টনি লাম্পকিনের ক্যারেক্টারে এটা বলা হচ্ছে। কে এটার তোমার কার দ্বারা এটা লেখা হয়েছে? জোসেফ ক্র্যাডক। তো এইখানে শুধু নোট করে রাখো স্যাডলার্স ওয়েলস থিয়েটার, এই থিয়েটারটার উল্লেখ আছে তোমার সেকেন্ড এপিলোগে। যে থিয়েটার উল্লেখ আছে সেটা হচ্ছে স্যাডলার্স ওয়েলস থিয়েটার। ব্যাস, কমপ্লিট, আর কিচ্ছু প্রয়োজন নেই আমাদের। তো তোমরা একবার দেখে নিও। প্রায় 63টা আমি পয়েন্ট এখানে দিয়েছি, তার বেশিও হতে পারে। আর ইনফরমেশন তো অনেক বেশি দিয়েছি, আর প্রত্যেকটা তোমার কনটেক্সট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক কোন জায়গায় এই কথাগুলো কে বলছে, কখন বলছে, কেন বলছে। তো ফ্রেন্ডস, আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে। জার্নি কিন্তু শেষ হয় না, জার্নি চলবে। 7 তারিখে যে পরীক্ষা আমাদের 9-10-এর, সেই পরীক্ষার জন্য যে প্রিপারেশানের জার্নি, সেটা শেষ হচ্ছে এখানে। আর তোমরা তারপরে আবার ভিডিও পাবে, তার আগে আর পাবে না। এই কদিন অন্তত আমি একটু ছুটি নিচ্ছি। ওকে, তো এই 7-8 দিন আমি নিজে একটু পড়ি। কালকের যে ভিডিওটা আসবে সেটা সবাই দেখতে পাবে না, দুঃখ করো না এটা নিয়ে, কারণ যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য তো আমাকে কিছু করতে হবে, এটা কর্তব্য আমার, তাই না? তো তাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে দেবো। আর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে 7 তারিখের পরে। আমি দেখছি 11-12টার, মানে 14 তারিখের আগে একবার চাইলে আমি 11-12-এর সিলেবাসের যে টেক্সটগুলো আছে তার ডেট, কম্পোজিশন ডেটগুলো নিয়ে যদি একটা ভিডিও বানাতে পারি, একটা বানিয়ে দেবো আমি তোমাদের জন্য। ওকে, তখন দেখা হচ্ছে। তারপরে আবার পরীক্ষার পরে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।